বলো, তোমার নাম তো পল্লবী, পল্লবী সেন। তো পল্লবী সেন, তুমি সেন রাজত্ব সম্পর্কে তোমার কিছু জানা আছে? হ্যাঁ স্যার। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন, এবং তারপরে অন্যান্য অনেক রাজা রাজত্ব করেছেন। এবং লক্ষণ সেনের রাজত্বকালে আমরা বাংলা সাহিত্যে একজন সংস্কৃত সাহিত্যের কবি, কিন্তু জয়দেব তিনি লক্ষণ সেনের সভাপতিত্বকালীনই গীত গোবিন্দ লিখেছিলেন। তো এই সেন রাজত্বের আমলে যে আহ, কোনো নেগেটিভ কোনো প্রথা চালু হয়েছিল? কোনো নঙর্থক কোনো প্রথা, কোনো সেন রাজার আমলে? স্যার, এমনি উচ্চ বর্ণের মানুষদেরকে প্রাধান্য দেওয়া হতো এবং নিম্ন শ্রেণীর মানুষদেরকে বঞ্চিত করা হতো। তুমি কৌলিন্য প্রথা সম্পর্কে তোমার ধারণা আছে তো? হ্যাঁ, কৌলিন্য প্রথা। সেটা হ্যাঁ, কোন রাজার সময়? বল্লাল সেন। বল্লাল সেন। বেশ। তোমার তাহলে বাড়িটা কোথায়? স্যার, আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের অন্তর্গত রাজকুসুম গ্রামে। রাজকুসুম। আচ্ছা, তো রাজকুসুমের ও তো কাছাকাছি গড় জঙ্গল আছে না? হ্যাঁ স্যার। গড় জঙ্গল আছে না, তো গড় জঙ্গল এই এলাকাকে কেন্দ্র করে আমাদের বিখ্যাত একজন ঔপন্যাসিক, তিনি উপন্যাস লিখেছিলেন। তার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসে এই গড় জঙ্গল এলাকার কথা আছে? স্যার, হাঁসপুলি তারাশঙ্কর গাছের উপকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তার ওই এলাকা নিয়ে তার উপন্যাস আছে। এই গড় জঙ্গলের এলাকার কথা পাবে তুমি তার, যখন কবি উপন্যাস পড়বে দেখতে পাবে। তোমার নিজের যে এলাকা, তোমার যে রাজকুসুম, সেই এলাকার মানে এই এলাকাকে, তোমার তো নিজের এলাকা, তোমার তো ভালো লাগে। তার সবচেয়ে সেরা ভালো লাগাটা কোন দিক থেকে? স্যার, প্রকৃতিগত দিক থেকে। ওখানে তাহলে আহ, খুব প্রকৃতির সন্নিহিত এলাকা বা চাষিবাসী এলাকা নাকি? হ্যাঁ স্যার। কারখানা সেরকম কিছু নেই? স্যার, রাজকুসুমের আশেপাশে নেই, কিন্তু দুর্গাপুরের দিকে আছে। দুর্গাপুর থেকে কতটা রাজকুসুম? দুর্গাপুর থেকে প্রায় 1.5 ঘন্টা এরকম। 1.5 ঘন্টা এরকম দুর্গাপুর থেকে। আচ্ছা। দুর্গাপুর এই এলাকার সঙ্গে আমাদের বঙ্কিমের একটি উপন্যাসের একটি চরিত্রের সেখানে সংযোগ আছে দুর্গাপুর এলাকায়, বঙ্কিমের উপন্যাসে। বেশ, তোমার যে পল্লবী নাম, সেই পল্লবী এই নামটির আহ, এর আহ, যে যে প্রকৃতি প্রত্যয়, ব্যুৎপত্তিগত, হুম। এর রূপটি বলো তো দেখি। পল্লব যুক্ত স্নেহ। বেশ। তুমি তো মাদ্রাসায় পরীক্ষা দিয়েছো হ্যাঁ স্যার। শিক্ষকতা করবে বলে। তো মাদ্রাসা অর্থাৎ শিক্ষকতা, এই এই পেশাটিকে তুমি কেন নির্বাচন করলে? তুমি তো অন্য কোনো পেশায় যেতে পারতে, এই পেশাটাই কেন এলে তুমি? স্যার, সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে আম, যাতে মূল স্রোতে ফিরে আসতে পারে, তারা যাতে ধর্মীয় পঠন পাঠনের পাশাপাশি যাতে সাধারণ বিষয়গুলি পাঠ করে সমাজের মূল স্রোতে এবং স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই জীবনে উন্নতি করতে পারে, সেজন্যই। মানে অন্য কোনো পেশায় গেলে এগুলো হতো না? হ্যাঁ স্যার, হোক।
তাহলে সেক্ষেত্রে এই পেশাটাকে তুমি গ্রহণ করলে কেন? তুমি তো অন্য ক্ষেত্রে গেলেও তো হতো এটা। যেমন ধরো তুমি যদি একটি নার্স হতে, তুমি যদি একজন ডাক্তার হতে, তাহলে কি সাধারণ মানুষের সেবা বা সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করা যাবে না? হ্যাঁ স্যার, সেক্ষেত্রে অবশ্যই যাবে। বেশ, সেক্ষেত্রে কিন্তু তুমি কেন এই শিক্ষা পেশাকে বাছলে? জাতির, হ্যাঁ স্যার, শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং আমি ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার জন্যই মানে ইচ্ছুক ছিলাম। তো সেই জন্যই আমি এই রাস্তাটিকেই বেছে নিই। আচ্ছা, মানে এটা ছোটবেলা থেকে তোমার এদিকে টান ছিল একটা। হ্যাঁ স্যার। তো মাধ্যমিক তোমার কোন স্কুল থেকে? বিরুডিয়া হাই স্কুল থেকে। বিউডি হাই স্কুলের তুমি যখন সেখানে পড়াশোনা করেছো, তো ওখানকার মাস্টারমশাই বাংলার কে ছিলেন? জ্যোতির্ময় স্যার। একজনই ছিলেন? হ্যাঁ স্যার। তিনি তোমাকে বাংলা সব বিষয়ই পড়াতেন, ওই একজন স্যারই? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আর উচ্চ মাধ্যমিক? আম, উচ্চ মাধ্যমিক গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ে। তো সেই বিদ্যালয়ের সেই সময় প্রধান শিক্ষক কে ছিলেন? স্যার সেই সময় প্রধান শিক্ষক কেউ ছিলেন না। তাহলে কেউ তো প্রধান মানে শিক্ষকের দায়িত্বভার নিয়েও চালাতেন, যাকে আমরা হ্যাঁ, বলি দায়িত্বভার ইনচার্জ যাকে নিয়েছিলেন। বলি, হ্যাঁ, হ্যাঁ, ইনচার্জ। টিচার স্যার ইনচার্জ। আমার নামটা এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, তো তোমার উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট হয়েছিল, সেই উচ্চ মাধ্যমিকে তোমার সাবজেক্ট কি কি ছিল? বাংলা, ইংরাজি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স। তুমি পলিটিক্যাল সায়েন্সে কত পেয়েছিলে? 88। 88? তো তুমি রাজনীতি পছন্দ করো? স্যার অল্প স্বল্প। তাহলে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, সেখানে তো অন্য কিছু নিতে পারতে। ওখানে কি আর অপশন ছিল না, বিকল্প কোনো বিষয়? না স্যার, আমাদের স্কুলে সাবজেক্ট খুব কমই ছিল। আচ্ছা, মাধ্যমিক তুমি যে রেজাল্ট করেছো, সেই মাধ্যমিকে তোমার বাংলাতে কত ছিল? 75। 75? তো মাধ্যমিকে যে তোমার 75 যে মার্কস ছিল, মাধ্যমিকে সে সময় তোমার গল্প কি ছিল বলো তো? সাগর সঙ্গমে নবকুমার। সাগর সঙ্গ নগমত তো গল্প নয়, এটা তো গল্প নয়, এটা তো একটা উপন্যাসের অংশ। কোন উপন্যাসের? কপালকুণ্ডলা। কপালকুণ্ডল উপন্যাসের। তো সাগর সঙ্গমে নবকুমার, এই যে গদ্যটি তোমার পাঠ্য ছিল, যেটা কপালকুণ্ডলা উপন্যাসের একটি অংশ, একদম প্রথম দিকেই, প্রথমেই, তো ওখানে সাগর সঙ্গ নবকুমার ওই পাঠ্যাংশে তোমার ছিল, দেখবে শুরুতেই, ফ্লোটিং স্টার্ট ওবিডিয়েন্ট টু দ্য স্ট্রিম। এটা এটা দিয়ে তোমার শুরু হয়েছে। তোমার কি মনে পড়ছে যে এইরকম একটা ইংরেজিতে লেখা ছিল? মনে পড়ছে না না? স্যার। বেশ, আমরা আমরা মাদ্রাসার এই পরীক্ষা, আমাদের স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে প্যারালালি মাদ্রাসা শিক্ষা কমিশন চলে, এটা অনেক বছর ধরে চলছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন এটা শুরু হয়েছে কত সালে? স্যার 2008 সালে। 2008 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শুরু হয়েছে। কি প্রয়োজন ছিল এটার? কোনো প্রয়োজন ছিল?
হ্যাঁ স্যার, সংখ্যালঘু শ্রেণীর জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা পাঠের জন্য প্রয়োজন ছিল। মানে ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন আছে? হ্যাঁ স্যার, ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। যদি আমরা ধর্মীয় পাঠ্যগ্রন্থ থেকে কোনো পজিটিভ কিছু পাই, তো সেগুলো আমরা শিক্ষাক্ষেত্রে বিষয় হিসেবে স্থান দিতে পারি। মাদ্রাসা এইটার কি ধরনের শব্দ? আরবি শব্দ। মাদ্রাসা আরবি শব্দ। তো মাদ্রাসা সার্ভিস কমিশন, যে কমিশন তোমাদের পরীক্ষাটা নিচ্ছে, তার বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান পিবি সেলিম স্যার। পিবি সেলিম স্যার। আচ্ছা, এখানে তুমি যে মাদ্রাসায় চাকরি করতে যাবে, সেখানে ধরো একটি নির্দিষ্ট ধর্মের ছেলে মেয়েরা সেখানে পড়বে, কারণ একটা ক্লাস অব্দি উর্দু কম্পালসারি আছে সেখানে। ফলে একদম নির্দিষ্ট ধর্মের ছেলে মেয়েরাই পড়তে যাবে, তো তাদেরকে পড়াতে গিয়ে তুমি তো সেন, তুমি তো হিন্দুদের মেয়ে, তা তোমার অসুবিধা হবে না? না স্যার, আমার কোনো অসুবিধা হবে না। সেখানে তাদের যে ধর্মীয় যে কালচার বা তাদের যে সেই এলাকাগত আহ, যে রুচি, যে সংস্কৃতি, সেগুলো সবই তো তোমার থেকে আলাদা। তো সেগুলোকে মানিয়ে নিতে পারবে তুমি? হ্যাঁ স্যার, আমি যখন জয়েন করার পর আমি সেই পরিবেশের সাথে আস্তে আস্তে মানিয়ে নেব। আচ্ছা, তো আমাদের যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, তার নাম তুমি খুব ভালো করেই জানো নিশ্চয়ই, ব্রাত্য বসু। ব্রাত্য বসু হ্যাঁ। তিনি একটি বিশেষ ক্ষেত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেটা হচ্ছে নাটক। ব্রাত্য বসু তিনি রুদ্ধ সঙ্গীত বলে একটি নাটক লিখেছিলেন। সেই রুদ্ধ সঙ্গীত নাটকটি খুবই গ্রহণযোগ্য হয়েছিল। সেই রুদ্ধ সঙ্গীত নাটকটি কাকে নিয়ে লেখা? উম, রুদ্ধ সঙ্গীত। হ্যাঁ, রুদ্ধ সঙ্গীত ব্রাত্য বসুর লেখা। তা জানা নেই। ব্রাত্য বসুর লেখা। তুমি দুটো নাটকের নাম বলো, তার লেখা মনে পড়ছে না। দুটো নাটকের নাম। বেশ, তুমি ক্লাসে চাকরি পেলে, স্কুলে গেলে, সেখানে যাওয়ার পর যে সমস্ত স্টাফেরা রয়েছেন, শিক্ষক অশিক্ষক কর্মীরা রয়েছেন, তোমার সঙ্গে প্রথমেই তারা ভালোভাবে কথা বললো না, ভালোভাবে মিশছে না, সেক্ষেত্রে তুমি কি আলাদাভাবে থাকবে, না কোন পন্থা অবলম্বন করবে? তারা মিশছে না তোমার সাথে, এটা হতেই পারে তোমার। হ্যাঁ স্যার। স্যার, প্রথমে আমি কারণটা বোঝার চেষ্টা করব যে কেন তারা মিশছে না। এবার আমার দিক থেকে যদি কোনো ত্রুটি থাকে তো আমি সেগুলো সংশোধনের চেষ্টা করব। তো তাদের সঙ্গে কথা বলবে। হ্যাঁ স্যার। তো তারা যদি তোমার সঙ্গে মিশতে চাইছে না, এবং ধরো তোমাকে একটু হীন আহ, মনোভাব নিয়ে দেখছে, তাহলে সেক্ষেত্রে কি করবে? স্যার, আমি তাদের কাছ থেকে আমার সাথে মিশতে না চাওয়ার কারণ জিজ্ঞাসা করব, এবং সেই কারণ যদি তারা বলতে পারে তাহলে আমি সেটা সংশোধনের চেষ্টা করব। আচ্ছা, বিদ্যালয়ের তুমি পরিবেশের মধ্যে গেলে, সেখানে শুরুতে এরকম পরিবেশ আসতে পারে যে কিছু বেয়াদব ছেলে থাকে,
যারা নতুন দিদিমণি তাকে বিরক্ত করার চেষ্টা করবে। তা ক্লাসের মধ্যে তুমি হয়তো 9-এর ক্লাস তোমাকে দেওয়া হয়েছে, সেই ক্লাসে তুমি গেলে এবং সেখানে 2-3 জন ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, তোমাকে বিরক্ত করছে, তুমি বুঝতে পারছো যে ঠিক মতো পড়াতে দিচ্ছে না, ক্লাসে 2-4 জন। তো তাদেরকে কিভাবে শায়েস্তা করবে, তাদেরকে কিভাবে ক্লাসের মূল স্রোতে তুমি নিয়ে আসবে? আহ, স্যার, আমি প্রথমে জানার চেষ্টা করব যে তারা কেন এটা করছে, এবং সেটা জানার পর আমি আমার পড়ানোর পদ্ধতিটাকে একটু আকর্ষণীয় করে তুলবো, টিএলএম ব্যবহার করে। তারপর তাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে তারা শুনতে আগ্রহী হয়। এবং বিভিন্ন রকম চার্ট উপকরণ এগুলো ব্যবহার করব, যাতে তারা পড়ার প্রতি মনোযোগী হয়। তো ওরা তো পড়াশোনার মধ্যেই নেই, তা তোমার পড়াশোনা তারা শুনবে কি করে? তুমি যে পড়াশোনা বলছো যে আমি তাদেরকে পড়াগুলো ভালো করে বোঝাবো, পড়াশোনার আনুষঙ্গিক সব ক্ষেত্রগুলির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তো ওরা তো পড়াশোনা বেয়াদব ছেলে ওরা। তো তুমি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবে? তারা কি হেডমাস্টারের কাছে তাদেরকে নিয়ে যাবে না? না স্যার, প্রথমে আমি নিজেই তাদেরকে আম, তারা যাতে বেয়াদব না করে, সেটা আমি চেষ্টা করব। মানে সেই চেষ্টাটা রাস্তা কি? সেটা স্যার, তো তাদের পড়াশোনা সাথে নয়। কথা বলে, না তাদের স্যার, সাথে তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে। ওরা তো কথা বলার জায়গাতেই নেই, তাহলে কি করবে তুমি? তারা তো তোমার সঙ্গে কথাই বলবে না, তাদের কথাবার্তার ধরনই তো আলাদা হবে। তা তোমার কথা তো তারা তো শুনবেই না, তখন তো তারা আবার তোমাকে নিয়ে তারা উল্টো পাল্টা করবে, যেটা হয় সাধারণত। স্যার, তারা কথা না বললেও আমি নিজে কথা বলবো, এবং তাদের মনটা বোঝার চেষ্টা করব যে তারা আসলে কি চায়, কি জন্য তারা স্কুলে এসছে, মানে এটা বোঝার চেষ্টা করব। বেশ। বিদ্যালয়ের মধ্যে পাশ ফেল এই পদ্ধতি ফিরে আসছে। এটা মাঝখানে ক্লাস 8 পর্যন্ত উঠে গিয়েছিল, তো ফিরে আসছে, কিন্তু কিছু কিছু সেখানে পদ্ধতির অবলম্বন করতে হবে। পাস ফেল থাকাটা এই এত বছর ধরে ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? পাস ফেল ফিরে আসাতে কি ভালো হবে? এই ব্যাপারে তোমার মত কি? স্যার, যে কোনো ক্লাসে পাস ফেল থাকাটা অবশ্যই দরকার। কারণ শিক্ষার্থী কতটা শিখছে, সেটা আমরা পাস ফেলের মাধ্যমে বুঝতে পারি। আর যদি পাস ফেল না থাকে, তাহলে তারাও পড়াশোনায় ঠিক মনোযোগী হবে না, এবং শেখার ব্যাপারে আগ্রহী থাকবে না। কিন্তু কারণ তারা তো পাস ফেল চলে এলে তো যারা মাঠে গরু চড়াচ্ছিল, তো ওদের তো তখন তো পড়াশোনায় মনোনিবেশ আসবে না। এই যে আমি পাস করছি এরকম একটা মনে চলে আসছে, ফলে সে তো স্কুলের দিকে একটা টান আসছে, কারণ খাবার তো পাচ্ছে। কিন্তু এই যে ফেল করে গেলাম, এ একটা মনে আঘাত পেয়ে সে তো আবার পালিয়ে যাবে, কারণ তার তো আরেকটা অপশন রয়েছে, ওই মাঠে গিয়ে বাগালি করা। স্যার, কিন্তু পাস ফেল না থাকলে বোঝা যাবে না যে একজন শিক্ষার্থী কতটা শিখছে। শুধুমাত্র পাস করে গেলেই তো শিক্ষার্থীর পুরোপুরি মূল্যায়ন হয় না। তো সেক্ষেত্রে পাস ফেল থাকাটা অবশ্যই দরকার। আচ্ছা, ঠিক আছে। মিড ডে মিল, মিড ডে মিল এটা কি খুব জরুরি বিদ্যালয়ের ক্ষেত্রে? মিড ডে মিল খুব প্রয়োজন? হ্যাঁ স্যার। কেন প্রয়োজন? কারণ ভারতের মতো দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। তো সেক্ষেত্রে বেশিরভাগ পরিবারেই খাবারের জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি এসে বিদ্যালয়ে মিড ডে মিল পায়, তাহলে তারা আম, স্বাস্থ্যের পাশাপাশি পড়াশোনার বিষয়ে মনোযোগ দিতে পারবে। আর তাদের যদি খাবার জন্যই যদি স্ট্রাগল করতে হয়, সেক্ষেত্রে তারা পড়াশোনাও করতে পারবে না ঠিক করে। তাহলে তুমি তো জানো ভালো করে যে ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়। এখন ধরো ডিসেম্বরে রেজাল্ট, তাহলে একটি 8 পর্যন্ত একটি ছেলে ডিসেম্বর অবধি পড়ছে, সে মিড ডে মিল পাচ্ছে। আর যেই সে জানুয়ারিতে, মানে 2025-এ জানুয়ারিতে যেই চলে গেল, সে 9 উঠে গেল, সে সেদিন থেকে মিড ডে মিল পেল না। এতে
সেই ছেলেটা কি তার পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারবে? অর্থাৎ ক্লাস 9 থেকে কিন্তু মিড ডে মিল নেই, তাহলে সেই ছেলেটি ওই 1 মাস এদিক ওদিকের জন্যে, 1 মাস আগে সে ক্লাস 8-এ ছিল, 1 মাস পরে সে ক্লাস 9 হয়ে গেল। তাহলে এটা, এই পন্থাটা সে তো অভ্যস্ত হয়ে গেছিল 5 থেকে, সে 9-এ গিয়ে হঠাৎ খাবার পাচ্ছে না, তাহলে কি তার স্কুলে আসার প্রবণতা বাড়বে না কমবে? বা এটা কি করা প্রয়োজন, বা কি করলে আরো ভালো হয়? তোমার ব্যাপারে কি মত? আচ্ছা, 5 to 8 যেহেতু বাধ্যতামূলক শিক্ষা, সেই জন্য হয়তো সরকার থেকে 8 পর্যন্ত মিড ডে মিলটা চালু করেছে। তো পরবর্তীকালে তারা যদি 9-10 কেউ মিড ডে মিল দেয়, সেক্ষেত্রে প্রত্যেকেরই সুবিধা হয়। পড়াশোনা সেক্ষেত্রে সুবিধা হবে? হ্যাঁ স্যার। তারা খাবার পেলে তারা আরো আগ্রহী হবে পড়াশোনায়। হ্যাঁ তাদেরকে মোবাইল, ট্যাব এসব দেওয়া হচ্ছে এখন আহ, আমাদের স্কুল স্তরে, সেটা 11-12 স্তরে মোবাইল বা ট্যাবের টাকা দেওয়া হচ্ছে, বা ট্যাব কেনার ক্ষেত্রটা এসছে। তো তারা আসবে, মিড ডে মিল খাবে, আর ওই ট্যাব নেবে। এই ট্যাব বা মোবাইল, এটা কি শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু দিক ছেলে মেয়েদের? হ্যাঁ স্যার, এটা অবশ্যই সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ। এবার সেটা যাতে তারা কোনো খারাপ দিকে না নিয়ে গিয়ে মানে ভালো দিকগুলো সেখান থেকে ব্যবহার করতে পারে, তাহলে সেটা অবশ্যই ভালোই উদ্যোগ। ভালো দিক বলতে কোন দিক বলতে চাইছো তুমি? স্যার, আমরা মোবাইল থেকে পড়াশোনা রিলেটেড অনেক কিছু জানতে পারি। তো সেগুলোকে যদি তারা কাজে লাগায়, তো সেক্ষেত্রে খুবই সহযোগিতা হবে তাদের পড়াশোনার ক্ষেত্রে। কিরকম পড়াশোনা রিলেটেড মোবাইলে আছে? স্যার, আমরা এখন যে কোনো কবিতা, গল্প বা যে কোনো কোনো কিছু তথ্য জানতে গেলে আমরা ইন্টারনেটের সাহায্যে সবকিছু জানতে পারি। তো সেক্ষেত্রে সবসময় বই কেনা সম্ভব হয় না, বা অনেক রকম বই যেগুলো আমরা ইবুকের মাধ্যমে ইন্টারনেটে পড়তে পারি বা অনেক তথ্য জানতে পারি। তো সেক্ষেত্রে মোবাইল খুবই উপযোগী। তুমি বিদ্যালয়ের ছেলে মেয়েদের সাথে পড়াশোনা ছাড়াও অন্য আরো কিভাবে তাদের সঙ্গে তুমি মিশতে পারবে স্যার, পড়াশোনার বাদ তাদের দিয়ে? অন্য অন্যভাবে? পড়াশোনা, স্যার তাদেরকে নিয়ে স্কুলে বিভিন্ন রকম গাছ লাগানো থেকে শুরু করে এরকম কর্মসূচি করব। তারপর তাদেরকে নিয়ে খেলাধুলায় অংশগ্রহণ এগুলো করতে পারবো। খেলাধুলা তুমি করো? স্যার, আগে করতাম। আচ্ছা, পরিচালনা করতে পারবে? হ্যাঁ আচ্ছা। তো তোমার আহ, তুমি নিজে এখন আহ, এই পড়াশোনা ছাড়াও তোমার যে কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে তুমি আর কি জানো? গান, আবৃত্তি বা এসব কিছু তুমি জানো? আঁকা? স্যার, গান অনেক আগে শিখেছিলাম, এখন আর করি না। এখন আর চর্চা নেই? কি গান শিখেছিলে? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ, তিনি যে গান লিখতেন, সেই গানগুলো কি রবীন্দ্রনাথই সুর দিতেন? না, দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কোনো গানে সুর দেননি? হ্যাঁ দিয়েছেন, মানে স্বরলিপি গুলো দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ গানের সুর দিয়েছেন, সবগুলোই দিয়েছেন না? না, দেননি? স্যার দিয়েছেন। দিয়েছেন। কতগুলো গানে দিয়েছেন জানা আছে? নেই? বেশ, ঠিক আছে। হুম। স্কুলের বিদ্যালয়ের ক্ষেত্রে তোমাকে অনেক দূরে, অনেক দূরে, যেটা আহ, অনেক সময় হয় না যে তুমি হয়তো আহ, স্কুল নির্বাচনের ক্ষেত্রে তুমি কাছে পিঠে পেলে না, কারণ মাদ্রাসা স্কুল এমনি তো তোমার বাড়ির আশেপাশে থাকবে এরকম কথা নয়। তাহলে অনেক দূরে হলো, তোমার বাড়ি থেকে প্রায় ধরো 100 কিলোমিটার ওপর কোনো জায়গায় হয়তো হলো। তো সেই দূরে দিলে তুমি কি চাকরিটি করতে যাবে?
হ্যাঁ স্যার, অবশ্যই যাব। কেন যাবে? স্যার, শিক্ষকতা করাই যখন আমার উদ্দেশ্য, হুম। তো সেটা দূরে হোক বা কাছে হোক আমার কোনো সমস্যা নেই। তো সেখানে এত দূরে হলে তো তোমাকে তো ওখানে থাকতে হবে। তা তুমি থাকতে পারবে বাইরে গিয়ে? তুমি তো হ্যাঁ স্যার। গ্রামের মেয়ে, তোমার অসুবিধা হবে হ্যাঁ। না? না স্যার। মানে বাড়ির মা বাবা সবাইকে ছেড়ে তোমাকে থাকতে হবে, সেগুলো কোনো একা থাকা অসুবিধা হবে না তো? স্যার, এর আগেও আমি পড়াশোনার জন্য কলকাতা বা মুর্শিদাবাদে থেকেছি, তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। মুর্শিদাবাদে কি জন্য থেকেছো? বিএড এর জন্য। বিএড? রাজকুসুম থেকে মুর্শিদাবাদে বিএড করতে গেছো? এত দূরে কেন? স্যার, আমার মাস্টার ডিগ্রি যখন ফোর্থ সেমিস্টার চলছিল, তো ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তো সেক্ষেত্রে বিএড এর সেটাই লাস্ট ইয়ার ছিল, ওয়ান ইয়ারের বিএড ছিল। তো সেই জন্য আমি গ্রাজুয়েশন দেখে অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে ওখানে চান্স পেয়ে গিয়েছিলাম, তো সেজন্য ওখানেই করেছিলাম। তো মুর্শিদাবাদের সেখানে নিশ্চয়ই হাজারদুয়ারি গেছো তুমি? হ্যাঁ স্যার। হাজারদুয়ারি গেছো? হ্যাঁ, একবার গিয়েছিলাম। একটা আয়না আছে, হ্যাঁ। নিজেকে দেখতে পাচ্ছিলে? না স্যার। কেন? স্যার, মানে গলাটা পর্যন্ত দেখা যাচ্ছিল, বাকিটা আর দেখা যাচ্ছিল না। কেন দেখতে পাচ্ছিলে না? জানো না? না স্যার। বেশ। তুমি যে বিএড এ পড়াতে গেছিলে সেখানে বিএড এ দেখবে একটা নিয়ম আছে যে স্কুলের অফিস কোথায় হবে। স্কুলের অফিস কোথায় হবে বলো? তুমি তো বিএড করেছো বলছো। স্কুলের অফিসটা স্কুলের কিরকম জায়গায় হলে একটা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সুবিধা হয়? এটা বিএড এর একটা বিষয়। স্যার, প্রতিষ্ঠানের মাঝে এরকম কিছু। আচ্ছা, তোমার তুমি যে এমএ করেছো বললে, এমএ কোথা থেকে করেছো বললে তুমি? কলকাতা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ স্যার। কলকাতা বিশ্ববিদ্যালয়, তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা যে বানান আমরা যেমন বর্তমানে পাই, আকাদেমি বানান, যে তার যে টিম, আকাদেমি বানান, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বানান নির্ধারণ করেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে বানানের একটা নতুন নিয়ম তারপর ধার্য হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সেটা সাল কত? 1936। 1936। তোমার এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সময় তোমার স্পেশাল পেপার কি ছিল? লোকসাহিত্য। লোকসাহিত্য। তো লোকসাহিত্য স্পেশাল পেপার যে ছিল, তো আমরা দেখবে একটা লোকসাহিত্য আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, তার লেখা বাংলার ব্রত বলে একটা আছে। ব্রতকে তিনি প্রধানভাবে ক ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। না, 5 ভাগে নয়। ব্রতকে তিনি দুভাগে ভাগ করেছেন। একটি শাস্ত্রীয় ব্রত আর একটি মেয়েলি ব্রত। স্পেশাল পেপার তোমার লোকসাহিত্য ছিল বলছো। ময়মনসিংহ গীতিকা সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ময়মনসিংহ গীতিকার এমন একটি চরিত্র ময়মনসিংহ গীতিকার আছে চরিত্র রূপে, যে চরিত্রটি নিজেই আবার স্রষ্টা। সেটি কোন চরিত্র? চন্দ্রাবতী। চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকার কোন কাহিনীর মধ্যে স্থান পেয়েছে? দস্যু কেনারামের পালা। চন্দ্রাবতীর
তিনি নিজেই স্রষ্টা তুমি বললে, তো তিনি কিসের স্রষ্টা? মনসা মঙ্গল রচয়িতা। না, চন্দ্রাবতী মনসামঙ্গল কাব্যের রচয়িতা নয়। না, রামায়ণ চন্দ্রাবতী রামায়ণ তিনি রচয়িতা। রামায়ণ লিখেছিলেন। রামায়ণ রচয়িতা। চন্দ্রাবতীর আসলে বাবা, তার বাবা মনসামঙ্গল কাব্যের রচয়িতা। তার বাবার নাম কি? দ্বিজবংশী দাস। তার কোথায় বাড়ি? পূর্ববঙ্গের ময়মনসিংহে। আচ্ছা, আমরা স্পেশাল পেপারের আমরা লোকসাহিত্যের মধ্যে আমরা লালনকে পাই। তোমরা জানো লালন, রবীন্দ্রনাথ লালনের কাছে অনেকখানি ঋণী। রবীন্দ্রনাথ তিনি একটা গ্রন্থে লালনকে দেবতার সঙ্গে তুলনা করেছে। সেটা লন্ডনে গিয়ে তার একটা ভাষণে। কোন ভাষণে লালনকে তিনি দেবতা রূপে চিহ্নিত করেছেন, লালনকে দেবতারই মানব রূপে চিহ্নিত করেছেন, এইভাবেই তিনি ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ, লন্ডনে। কিন্তু লালনের তিনি কার সংস্পর্শ পেয়ে মূলত লালন হয়েছেন? সিরাজ সাই। হ্যাঁ, সিরাজ সাই। লালন তো হিন্দু ঘরে ছিলেন। লালন ছাড়াও বাউল এই যে গানের আর দুজন স্রষ্টার নাম বল, লালন ছাড়াও। গগন গগন হরকরা হাসান রাজা। হাসন রাজা সে কি মুসলিমদের? সে কাদের? বাউলের তো কোনো জাত হয় না, কিন্তু তবু তো কোনো না কোনো জাত থেকে উঠে আসে। তার তো জন্মটা কোনো না কোনো জাতের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা বলো তুমি, যে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের সম্পদ। বৈষ্ণব পদাবলী লিখছে মুসলমান বৈষ্ণব পদকর্তা, এমন দুজনের নাম। সৈয়দ মর্তুজা, হাসান আলী। এনারা মুসলিম হয়ে বৈষ্ণব পদাবলী লিখছেন, তা আশ্চর্যের ব্যাপার। কেন? বৈষ্ণব পদাবলী তো একটা ধর্মের। তুমি সাহিত্য রূপে পড়ছো, আমি সাহিত্য রূপে পড়ছি, কিন্তু নির্দিষ্ট একটা ধর্মের। স্যার, ওই তুর্কি আক্রমণের পরে যে হিন্দু মুসলিম সংস্কৃতির যে মিলন হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক হিন্দু রাজার পৃষ্ঠপোষকতায় মুসলিম কবিরা যেমন লিখেছেন, তেমনি মুসলিমদের পৃষ্ঠপোষকতায় হিন্দুরাও লিখেছেন। তো সেক্ষেত্রে একটা সম্প্রীতির লক্ষণ খুঁজে পাওয়া যায়। আমাদের এই বাংলার বুকে রেনেসাঁস রেনেসাঁস প্রথম কে এনেছিলেন? বাংলার বুকে রেনেসাঁস প্রথম কে এনেছিলেন? রামমোহন রায়। না, বাংলার বুকে রেনেসাঁস প্রথম যিনি এনেছিলেন তার নাম কিন্তু চৈতন্যদেব। হ্যাঁ স্যার, চৈতন্যদেব। রামমোহন রায় তার মায়ের সাথে ঝামেলা হয়েছিল রামমোহন রায়ের। কেন? রামমোহন রায়ের মায়ের সাথে ঝামেলা হয়েছিল। রামমোহনের প্রথম গ্রন্থের নাম কি? তিনি প্রথম কোন গ্রন্থ লিখেছিলেন? কঠোপনিষদ। না, রামমোহন একটা ব্যাকরণ বই লিখেছিলেন। বলো কোন ভাষায়? গৌড়ীয় ব্যাকরণ, ইংরাজিতে লিখেছিলেন।
ইংরেজিতে লিখেছিলেন কত সালে সেটা? 1826। সেটা বাংলা হয়ে প্রকাশিত হলো কত সালে? 1833। 1833 সাল। এই সালে গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হলো। আর কেন এই সালটা বিখ্যাত? আঠারোশো তেত্রিশ সাল আর কেন বিখ্যাত? 1833 সালে রামমোহনের মৃত্যু হয়েছিল, তিনি পরলোক গমন করেছিলেন, নয়? 1833 সালে। হ্যাঁ চর্যাপদ সম্পূর্ণভাবে ধর্মীয় গ্রন্থ। চর্যাপদ ধর্মীয় গ্রন্থ। অবশ্যই বৌদ্ধ সহজিয়া সাধকেরা চর্যাপদ লিখেছেন। চর্যাপদে আদি পদকর্তাকে লুইপা। লুইপা। লুইপা কটি পদ লিখেছেন? 2টি পদ লিখেছেন। তো এই দুটি পদের মধ্যে তুমি বললে যে আদি পদকর্তা, ঠিক আছে। কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। পঞ্চবিডাল, এটা 5টা ডাল আমরা বাহ্যিকভাবে দেখছি, কিন্তু এর গূঢ়ার্থ কি? এটা পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলেছেন। এখানে বৌদ্ধ দর্শন অনুযায়ী সেই 5টা ইন্দ্রিয়ের নাম কি? জানা আছে কি? নেই। বেশ। চর্যাপদ নির্দিষ্ট ধর্মের গোষ্ঠীর লোকেরা লিখেছেন। চর্যাপদ তারা বৌদ্ধ, তারা সাধক, তারা সংসার বিযুক্ত মানুষ, অথচ কলেজে, বিশ্ববিদ্যালয়ে একেবারে চর্যাপদের পদ ধরে ধরে পাঠ্য। কলেজে যে ছেলে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তারা তো হিন্দুও বটে, মুসলমানও বটে, খ্রিস্টানও হতে পারে, তারা পাঞ্জাবিও হতে পারে, বাংলা ভালোবেসে পড়তেই পারে। তাহলে তারা কেন এই ধর্মের গ্রন্থ তারা কেন পড়বে? তাহলে সিলেবাসে কেন এলো? যে চর্যাপদের পদগুলি বাহ্যিক দিক থেকে ধর্মের মনে হলেও এর প্রত্যেকটা পদেরই একটা করে গূঢ়ার্থ আছে। তাহলে কি হলো? গূঢ়ার্থ আছে তো তারা অন্য ধর্মের লোককে জানতে দিতে চায় না, তাই তো তারা সন্ধ্যা ভাষা ব্যবহার করেছিলেন। তাহলে আমরা কেন পড়বো? সে গূঢ় অর্থ জানার জন্যই পড়বো। শুধু ভিতর অর্থগুলো জানার জন্যই পড়বো? জীবনের জীবনের নানা দিক সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আমাদের বাস্তব জীবনের সেখানে অনেক ছাপ আমরা পাই, আমরা অনেক রূপক পাই, আমরা অনেক প্রবাদ পাই। সেই জন্য আমরা চর্যাপদ পড়ব। শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের, শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের তুমি জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটির নাম, শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু ছিল না, শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দেওয়া, চিরকুটে একটা নাম পাওয়া গেছিল, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থের ভূমিকা কে লিখেছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি 13টি যে খণ্ড আছে, সব খণ্ডের নাম খণ্ড বলে উল্লেখ আছে, কিন্তু শেষ খণ্ডটির নাম কিন্তু খণ্ড নয়, রাধা বিরহ। কেন বলা হলো না রাধা বিরহ খণ্ড? বাকি 12টি খণ্ডের সাথে এটার কোনো মিল নেই, মানে অনেক দিক থেকে পার্থক্য আছে। অনেক দিক থেকে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? ভাবের দিক থেকে বা কাহিনীর দিক থেকে পার্থক্য আছে সেই জন্য। কাহিনী দিক থেকে পার্থক্য আছে। আচ্ছা, তো শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ আছে, কিন্তু এই কাব্যে কীর্তন কিন্তু নেই। অর্থাৎ এই কাব্যটা
কাব্যতে পড়তে গিয়ে আমাদের কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবোধ আসবে না। এই কাব্য পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে কৃষ্ণের জয়গান নেই। কীর্তন মানে জয়গান বা কীর্তন মানে প্রশংসা, কীর্তন মানে সেখানে নাম করা, সেটি নেই। কৃষ্ণ চরিত্রটাকে যেভাবে কবি অঙ্কন করেছেন তাতে কৃষ্ণের প্রতি আমাদের সেই কীর্তন, প্রশংসা, শ্রদ্ধা এই ক্ষেত্রগুলি থাকবে না। তাই কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নেই। কেন? বেশ, বাংলার বুকে তুর্কি আক্রমণ হয়। তুর্কি আক্রমণ 1202 সালে তুর্কি আক্রমণ হয় বখতিয়ার খিলজির নেতৃত্বে। বখতিয়ার খিলজির সম্পূর্ণ নাম বলতো? বখতিয়ার খিলজি তো সংখ্যার নাম বললাম, সম্পূর্ণ নাম। তুর্কি আক্রমণ যে হলো বাংলার বুকে, তখন বাংলার সিংহাসনে কে হ্যাঁ স্যার, ছিলেন? বলবো আগেরটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। হ্যাঁ, ঠিক। তো তুর্কি আক্রমণ যখন হয় তখন বাংলার সিংহাসনে কে ছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন ছিলেন। তো লক্ষণ সেন যে ছিলেন এবং তুর্কি আক্রমণ যে হলো, তো সেন বংশের অবসানের মধ্য দিয়ে বিধর্মীয় বিদেশি শাসন সেই সূচনা হলো। তো তুর্কি আক্রমণ শুধু আমাদের ক্ষতি করেছে, হ্যাঁ কি না? না স্যার, শুধু ক্ষতি করেনি। তুর্কি আক্রমণের ফলে ফার্সি ভাষার প্রবেশ ঘটে এবং বাংলার সাথে একটা সংযোগ গড়ে ওঠে। তারপর হিন্দু মুসলিম সংস্কৃতির একটা মিলন হয়। এই দিকগুলো ভালো করে। দুই পরমাণু অক্সিজেন, এক পরমাণু হাইড্রোজেনকে মিলিয়া মিশিয়া জল হইতে গেলে যেমন প্রচন্ড বাহ্য শক্তির অভিঘাতের প্রয়োজন হয়, তুর্কি আক্রমণ সেই বাহ্যিক শক্তির কাজ করেছে। কথাটি কার? স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর। না, রবীন্দ্রনাথের নয়। তো তুর্কি আক্রমণ বাংলার বুকে হলো, পরবর্তীকালে যে শাসনকর্তারা ছিলেন সেই কর্তাদের মধ্যে দুজন ভালো মুসলিম শাসনকর্তার নাম বলো। দুজন। হুসেন শাহ। হোসেন শাহ আর, হ্যাঁ ঠিক। আর আর কিছু মনে পড়ছে না। বেশ, চৈতন্য ভাগবত বাংলায় লেখা প্রথম প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ বাংলায় লেখা। এর আগে কোন ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ লেখা হয়েছে? কে লিখেছেন? সংস্কৃত ভাষায়। কে লিখেছেন? মুরারি গুপ্ত। কি নাম তার? মুরারি গুপ্তের কচ্ছা বা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। তো বাংলায় লেখা শেষ চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়। বৈষ্ণবরা কোন চৈতন্য জীবনীকারকে তারা বাদ দেবার জন্য ঘোষণা করেছিল? কেন? স্যার, লোচন দাসকে। না, আর আমাদের যে চৈতন্য ভাগবত আর যে চৈতন্য চরিতামৃত, সেই চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই দুটি গ্রন্থে চৈতন্যের আবির্ভাব নিয়ে দুটি গ্রন্থেই দুরকম মত আছে। চৈতন্য ভাগবতের সঙ্গে চৈতন্য চরিতামৃতের চৈতন্য আবির্ভাবের কারণের পার্থক্যটি কি? একদম বলতে পারবো না। বেশ, মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন? স্যার, আগের অ্যান্সারটা একটু বলবো, জয়ানন্দের হবে। হুম, জয়ানন্দের কাব্যকে তারা
কারণ তিনি চৈতন্যদেবের তিরোধান সম্পর্কে একটা বাস্তব তথ্য দিয়েছিলেন, যে তিনি চৈতন্যদেব মানে ইস্টক আঘাতে মারা যান, তো সেটা তারা মানে গ্রহণ করতে পারেনি। কেন? মানে তারা বলেছিল কারণ এটা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। একদম ঠিক, ঠিক ঠিক কথাই বলেছো তুমি। কারণ তারা চৈতন্যকে তো মানুষ রূপে দেখছেন না, ফলে মানুষের মতো মৃত্যু তো তারা মেনে নেবেন না। একদম ঠিক। তাদের ধারণা ছিল যে চৈতন্যদেব জগন্নাথেই বিলীন হয়ে যান। তো তিনি যেহেতু বাস্তব তথ্য তুলে ধরেছিলেন, তো ঠিক তার জন্য ঠিক তাকে ঠিক। প্রথম বাংলায় মহাভারত কে অনুবাদ করেন? কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর আহ, কার অধীনে বা কার পৃষ্ঠপোষকতায় এই মহাভারত অনুবাদ করেছিলেন? ছুটি খান। ছুটি খা। তো কবীন্দ্র পরমেশ্বর তিনি কি হিন্দু ছিলেন? না, মুসলিম ছিলেন। অথচ তিনি মহাভারত প্রথম অনুবাদ করছেন, কোনো হিন্দু অনুবাদ করছেন না তার আগে। কাশিরাম দাস তো তারপরে। এই মহাভারত অনুবাদ করার জন্য একজন মুসলিমকে এগিয়ে আসতে হলো কেন? স্যার, তিনি যার তত্ত্বাবধানে করেছিলেন তিনি তাকে আদেশ দিয়েছিলেন, এবং সেই জন্য তিনি করেছিলেন। তাহলে তো সেটা অন্য কোনো হিন্দু করতে পারতো, কারণ পরে কাশিরাম দাস তো করেছেন। তাহলে প্রথম হিন্দু কেন এগিয়ে এলো না মহাভারতকে বাংলায় সহজ সরল ভাবে অনুবাদ করার জন্য? একজন মুসলমানকে প্রথমে এগিয়ে আসতে হলো। বেশ। রামপ্রসাদ সেন তিনি আধ্যাত্মিক হয়েও, রামপ্রসাদ সেন তিনি আধ্যাত্মিক হয়েও শাক্ত পদ সাহিত্যে তিনি দারুণভাবে আধুনিকতার বার্তা দিয়েছেন। সেরকম একটা দুটো পয়েন্ট। স্যার, তিনি কিছু কিছু পদ লিখেছেন যেগুলোতে মানে বাস্তব তথ্য উঠে এসেছে আমাদের দৈনন্দিন জীবনের। কিরকম? যেমন মোলেম ভূতের বেগার কেটে, মানে এইরকম ধরনের কিছু পদ তিনি লিখেছেন। মোলেম ভূতের বেগার খেটে? কোথায় বেগার খাটা? এই মানে জাগতিক সংসারে। জাগতিক সংসারে। আচ্ছা। ভারতচন্দ্রের মৃত্যু সাল তুমি তো জানো, 1760 সালে তার মৃত্যু। তো ভারতচন্দ্রের মৃত্যু হলো 1760। আর অন্নদামঙ্গল কাব্য লেখা হলো কত সালে জানো? 1812। 1812। আচ্ছা। তো বাংলা সাহিত্যের যুগ কটা? স্যার, বাংলা সাহিত্যের যুগ অন্নদামঙ্গল কটা? 1752-53-তে লেখা হয়, আর 1816-তে প্রকাশিত হয়। বেশ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কটা? তিনটি। যুগ বিভাগ তিনটে, কি কি? প্রাচীন, মধ্য, আধুনিক। তো এটা কি তোমার যুক্তিতে এই যুগ বিভাগ কি ঠিক আছে, না আরো যুগ বিভাগ হওয়া উচিত? তোমার মত কি? আর মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করা যায়, আদি মধ্য আর আদি মধ্য অন্তমধ্য। অন্তর্মধ্য। তো যাই হোক, প্রধানভাবে তিনটে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তা আর কি কোনো যুগ বিভাগের প্রয়োজন আছে? এই তিনটে ভাষা তো এগিয়ে যাচ্ছে, সাহিত্য তো এগিয়ে যাচ্ছে, ভাষার বিবর্তন হচ্ছে, আহ, অর্থের চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আহ, ওই আধুনিক যুগ এতটা জায়গা জুড়ে আছে, সেখানে কি এইটাই আধুনিক যুগই চলবে? মানে চলতেই থাকবে, 2025 সাল আধুনিক যুগ, 2000 সাল আধুনিক যুগ, সবে আধুনিক যুগ চলতেই থাকবে? তোমার কি মত এই ব্যাপারে? তুমি কি এটা মানতে পারো একজন সাহিত্যের ছাত্রী হিসেবে?
আধুনিক যুগের সঙ্গে মধ্যযুগের মূলগত পার্থক্য কি বলো? মধ্যযুগে দেব দেবীকে বেশি প্রাধান্য দেওয়া হতো, আর আধুনিক যুগে মানুষকেই গুরুত্ব দেওয়া হয় দেব দেবীর থেকে। মধ্যযুগে মানুষকে প্রাধান্য দেওয়া হয়নি? আহ, না, মধ্যযুগে মানুষকে কম প্রাধান্য দেওয়া হয়েছে, কম দেবদেবীকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে? গুরুত্ব দেওয়া কম হয়েছে। প্রাধান্য দেওয়া হচ্ছে এমন একটা উদাহরণ দাও। কারণ সে যুগে মনসা, চণ্ডী, আহ, এদেরকে নিয়ে কাব্য লেখা হয়েছে বেশি। আর আর সেই যুগে ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হতো। ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আধুনিক যুগে আর কি গুরুত্ব দেওয়া হয়? ছাপাখানা আধুনিক যুগে আসেনি? হ্যাঁ স্যার। গদ্য ছিল মধ্যযুগে? ছিল না তো। না, গদ্য ছিল না, নাটক আধুনিক ছিল যুগে না, গদ্যের ছোট যুগ। গল্প ছিল না, উপন্যাস ছিল না, না? ঠিক আছে, মধ্যযুগে শুধু তো কবিতা, কাব্য। রামমোহনের গদ্যকে উচ্চাসনে রাখা যায় না। রামমোহনের গদ্যকে বিরাট উচ্চাসনে রাখা যায় না, কিন্তু রামমোহনকে রাখা যায়। কেন? আহ স্যার, রামমোহন রায় যে সমস্ত গদ্যগুলি লিখেছিলেন সেগুলোতে সংস্কৃত, উম, মানে সংস্কৃত ঘেঁষা ছিল, এবং সেগুলো সাধারণ মানুষ পড়ে অতটা বুঝতে পারবে না। কিন্তু তিনি যে সমস্ত কাজ সমাজের জন্য করে গেছেন, যেমন সতীদাহ প্রথা থেকে শুরু করে তিনি একাই সমাজের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত আহ উল্লেখযোগ্য কার্যাবলী করে গেছেন, তার জন্য তাকে সবসময় শীর্ষে রাখা উচিত। রামমোহন রায় তার সঙ্গে বিভেদ হয়েছিল এমন একজনের নাম বলো, যার সঙ্গে রামমোহন একসঙ্গে পত্রিকা সম্পাদনা করতেন, সেই ব্যক্তির নাম কি? ভবানীচরণ চট্টোপাধ্যায়। ভবানীচরণ চট্টোপাধ্যায় নয়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। তো ভবানীচরণ রামমোহনের সঙ্গে বিচ্ছেদ হয়ে ভবানীচরণ নিজে একটা পত্রিকা বের করলেন। পত্রিকার নাম কি? ব্রাহ্মণ সেবতী। না, ব্রাহ্মণ সেবতী তো রামমোহন। ভবানীচরণ বের করেছিলেন সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা। আমরা বিদ্যাসাগরের যে গদ্য পায় আর রামমোহনের যে গদ্য পায়, বিদ্যাসাগরের গদ্যের সঙ্গে রামমোহনের গদ্যের এক কথায় কি পার্থক্য তুমি পাও, যার জন্য বিদ্যাসাগরের গদ্য রামমোহনের গদ্য থেকে অনেক অনেক উন্নত? একটা কথায় বল। বিদ্যাসাগর জ্যোতি চিহ্নের প্রয়োগ করেছিলেন। রামমোহন করেননি। বিদ্যাসাগরের রামমোহনের তার গদ্যের সঙ্গে মূল পার্থক্যটা করতে, যেটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু রামমোহনের গদ্য সেখানে একটু পিছিয়ে আছে। মানে বিদ্যাসাগর সংস্কৃত ভাষায় লিখলেও মানে রামমোহনের থেকে অনেকটা সহজ ভাষায় লিখেছিলেন, যেটা সাধারণ মানুষ পড়ে বুঝতে পারবে। বিদ্যাসাগরের প্রথম লেখা গদ্য গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি প্রথম প্রকাশিত হয়। না। আর বাসুদেব চরিত লিখেছিলেন, কিন্তু হ্যাঁ, ওটা প্রকাশিত হয়নি। প্রকাশিত হয়নি। প্রথম লেখা হচ্ছে বাসুদেব চরিত। তো ফোর্ট উইলিয়াম কলেজের যে সমস্ত গদ্য লেখক ছিলেন তাদের মধ্যে আমরা আমরা পাই অমর কোষ বলে একটি গ্রন্থ। অমর কোষ, যেটি ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন যে মিশনারি যে গদ্য, অমর কোষ কে লিখেছিলেন? অমর কোষ জানা নেই। তো রামরাম বসুকে চেনো? রামমোহন রামরাম বসু, হ্যাঁ, তিনি কার মুন্সি ছিলেন? উইলিয়াম কেরি। উইলিয়াম ক্রিট। রামরাম বসু দুটো বই লিখেছিলেন, দুটো গদ্য গ্রন্থ লিখেছিলেন। সেই দুটো গদ্য গ্রন্থের নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র আর লিপিমালা। একদম ঠিক। রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা আছে তোমার? রবীন্দ্রনাথ সম্পর্কে বল, অল্প স্বল্প। কোন জায়গাটা সাবলীল তুমি, সেই জায়গাটা থেকে প্রশ্ন করব। উপন্যাস। উপন্যাস। রবীন্দ্রনাথ তিনি 4 অধ্যায়ে এই উপন্যাসটি, সেখানে যে সন্ত্রাসবাদী আন্দোলনের যে লিডার, সেই লিডারের নাম কি জানো? নেতৃত্ব অতীন। না, অতীন তো মূল লিডার নয়, তারই অধীনে কাজ করছে, যিনি বিদেশ থেকে অনেক ডিগ্রি বা অনেক পড়াশোনা করে এসেছিলেন, বিশাল জ্ঞান তার। ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ। তো ইন্দ্রনাথের ওপর কোন বাস্তব চরিত্রের ছাপ পড়েছে? ইন্দ্রনাথ চরিত্রটির উপর একটা বাস্তব চরিত্রের ছাপ পড়েছে। কোন চরিত্রে? ল্যাড আর ল্যাস, LADLAS, LADLAS এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ডিভাইস মানে যেটা আমাদের মস্তিষ্কে আছে, আহ, সেটাই। আর সিস্টেম মানে হচ্ছে যে পদ্ধতিটা মস্তিষ্কে। কে এনেছেন এগুলো? চমস্কি। চমস্কি। তো কয় হর্ষি আর কয় দীর্ঘি, এই যে পার্থক্য, কয় হর্ষি আমরা জানি যে কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না হলে সেই প্রশ্নতে কয় হর্ষি থাকে, বাকি সব জায়গাতেই কয় দীর্ঘি থাকবে। তা কয় হর্ষি কয় দীর্ঘির এই যে পার্থক্য, এটা কি মধ্যযুগে ছিল? না। বিদ্যাসাগরের যুগে ছিল? না স্যার। বঙ্কিমের যুগে ছিল? না এলো কখন থেকে? স্যার, আধুনিক যুগে। না, কখন থেকে এলো সেটা আধুনিক যুগে তো এসেছেই। ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি ব্যঞ্জন বিকৃতি, এই দুটোর মধ্যে একটা উদাহরণ দিয়ে পার্থক্যটা দেখা। ব্যঞ্জন চ্যুতি ঘটছে, ব্যঞ্জন বিকৃতি ঘটছে। ব্যঞ্জন বিকৃতি ঘটছে এরকম একটা উদাহরণ দিয়ে দেখো যে এটা বিকৃতি হলো। আর ব্যঞ্জন চ্যুতি, স্যার, এটা পারবো না। বেশ। বন্ধন সমাস কার ওপর না? দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসে বন্ধন সমাস নামটা কে দিয়েছেন? কোনো ভাষাবিজ্ঞানী দিয়েছেন, বিখ্যাত ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার। পবিত্র সরকার, একদম ঠিক। তো ওই অ্যাক্সেস দ্বন্দ্ব বলে একটি দ্বন্দ্ব সমাস পাওয়া যায়। অ্যাক্সেস দ্বন্দ্ব তুমি কাকে বলবে? অ্যাক্সেস দ্বন্দ্ব হচ্ছে প্রত্যেকটা সমসমান পদে প্রত্যেকটা অর্থ আলাদা, এবং মানে সমাসবদ্ধ পদে গিয়ে সেটা মানে আমি তুমি সে। তো সেখানে আমরা মানে সমসমান পদে প্রত্যেকটা পদের অর্থ আলাদা হলেও সমাসবদ্ধ পদে গিয়ে একই অর্থে থেকে। একটি অর্থ হয়ে যায়। দুটো বিদেশি উপসর্গের উদাহরণ দাও তো, বিদেশি উপসর্গের। বিদেশি উপসর্গ যেমন গড়, তারপর হাফ, এগুলো। হাফ, গড়, হাফ। সার্থিক প্রত্যয় বলতে কি বোঝো তুমি? সাত্বিক প্রত্যয় বলতে যেটা হর্ষই, হর্ষ বা স্ন, এইগুলোকে সাত্বিক প্রত্যয় বলে। কেন?
সার্থিক প্রত্যয় কি হয়? মানে সমাজটার সরি, প্রত্যয়টা চেঞ্জ হয় না, গঠনটা। প্রত্যয় গঠন চেঞ্জ হয় না, না অর্থের চেঞ্জ হয় না? অর্থে চেঞ্জ হয় না। অর্থের চেঞ্জ হয় না। সম্বন্ধ পদকে কারক তো বলা যায় না, তাই সম্বন্ধ পদ পদ, কিন্তু কেন একে কারক কেন আমি বলবো না? সম্বন্ধ কারণ পদকে কারক এর কেন সাথে বলবো না? বলো। ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক থাকে না। এর সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না, কিন্তু সম্পর্ক থাকে, পরোক্ষ থাকে। হ্যাঁ, পরোক্ষভাবে থাকে। প্রত্যক্ষভাবে থাকে না, কিন্তু পরোক্ষভাবে থাকে। উপমেয় কাকে বলে? উপমেয় হচ্ছে যার সাথে তুলনা করা হয়, তাকে উপমেয় বলে। বেশ, উপমা বাচক আর মধ্য পদলোপী বহুব্রী সমাসের উদাহরণ দাও। উপমাবাচক মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের। হ্যাঁ, এর উদাহরণ দাও। উপমাবাচক বহুব্রী আর মধ্য পদলোপী বহুব্রী, এই দুটোর উদাহরণ দাও। যেমন ধামা পেটা। ধামা পেটা। হ্যাঁ, আর মধ্য পদলোপী বহুব্রী? মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের। উদাহরণ। মীনাক্ষী। কি ব্যাসবাক্য? মিনের অক্ষি নাই অক্ষি যা। মিনের অক্ষিণে অক্ষিজার। আসক্তি বলতে কি বোঝো? আমরা বাক্য গঠনে আসক্তি পাই। বা নৈকট্য। হ্যাঁ, আসক্তি বা নৈকট্য। কি কি বোঝো তুমি? তো সেখানে পদগুলোকে সঠিকভাবে বিন্যাস করতে হবে। পদগুলোকে সঠিকভাবে বিন্যাস করতে হবে। কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝাও। যেমন আমি আহ, আমি জানি উঠতে গাছে, তো সেক্ষেত্রে বাক্যটা মানে আসক্তির অভাব। তো সেক্ষেত্রে আমি গাছে উঠতে জানি, মানে এটাতে বাক্যটা সম্পূর্ণ হলো। আচ্ছা, বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ কথাটি মানে কি? বি মানে হচ্ছে বিগত হয়ে যাওয়া, আর প্রকর্ষ মানে হচ্ছে প্রকৃষ্ট আকর্ষণ থেকে, অর্থাৎ প্রকৃষ্ট আকর্ষণ থেকে বিগত হয়ে যাওয়া। এর উল্টো প্রক্রিয়ার নাম কি? আহ, সম্প্রকর্ষ। একটু উদাহরণ দাও তো। সম্প্রকর্ষ যেমন জানালা জানলা। জানলা জানলা। আচ্ছা, হ্যাঁ, তো অপিনীতি কোন কোন ধ্বনির হয়? অপিনীতি হ্রস্ব ই এবং হ্রস্ব উ ধ্বনির হয়। তো অশ্বই ধ্বনি অভিশ্রুতিতে কি হয়? উম, এ হয়। এ। হ্যাঁ, আর কিছু হয় না? এ আচ্ছা, অথবা লোপ পায়। এ অথবা লোপ পায়, একদম ঠিক। ঠিক কথা। তো তুমি বলো আমাকে যে বাংলা যে শব্দভাণ্ডার, সেই শব্দভাণ্ডারে সাম্প্রতিক ঢুকেছে, এই শব্দভাণ্ডারে এরকম 4টি শব্দের আমাকে উদাহরণ দাও। সাম্প্রতিক ঢুকেছে, আহ, খুব বেশি বছর নয়। তা- হ্যাঁ, ফেসবুক ঢুকেছে। স্পা, তারপর ফেসবুক স্পা, এগুলোই এখন অ্যাপস। এগুলো। তৃণমূল কি শব্দ? তৃণমূল হচ্ছে নবগঠিত শব্দ, না অনুদিত শব্দ, গ্রাস রুট থেকে তৃণমূল, অনুদিত শব্দ। অনুদিত বানান কি? অ দন্ত নয় দীর্ঘ দয় শীত। ছাত্রছাত্রীদেরকে তুমি যখন পড়াবে তখন কি তাদেরকে বানান শেখাবে? হ্যাঁ, অবশ্যই শেখাবো। কেন বানান শেখানোর কি প্রয়োজন আছে? বানান তো আলাদা করে সিলেবাসে থাকে না সব ক্লাসে। বানান না শেখালে মানে একই
বানানের দুটো অর্থও থাকতে পারে, হুম। আবার অনেক সময় বানান সম্পর্কে সচেতন না হলে আমরা মানে ভাষা সম্পর্কেও সঠিক বোধগম্য হতে পারবো না। এবং সঠিকভাবে শিখতে গেলে বানান অবশ্যই শিখতে হবে। বেশ, তো তুমি আমাকে কয়েকটা বানান বলো, আমি আহ, দেখি। তুমি তো ছেলে মেয়েদেরকে পড়াতে যাবে, তো সেখানে তাদেরকে বানান শেখাবে, তা সেখানে তো আহ, শিক্ষক বা শিক্ষিকার তো তাকে তো বানান তো জানতে হবে, তবে তো ছেলে মেয়েদেরকে শেখাবে। তো আমি কয়েকটি বানান ধরছি, তুমি বলো, তাহলে তুমি দেখি ছেলে মেয়েদের কেমন শেখাবে তুমি। বলো, যুথিকা বানান কি? অন্তঃস্থের দীর্ঘ ছয়শি কয়াকার। অন্তঃস্থ দীর্ঘ থয়ের কয়েকের। হ্যাঁ। বেশ, বলো, 28 না 28? আমরা যে 28। বলি 28, 29, সেটা 28 না 28? ট না ঠ? সেটা ঠ। ঠ। বেশ, আশিস বানান বলো। তালব্যস্বরের রশ্মি দন্ত স। বেশ, শ্মশান বানান বলো। তালব্যস্বয় ময়ে তালব্যস্বয় আকার দন্ত ন। রাবণ বানান। রাবণ রয়াকার ব আম, দন্ত ন। বেশ, না, রয়াকার ব স্বচ্ছল বানান। দন্তস্বয় বয়ে চয় ছয়। দন্ত সবে চয় ছয় ল, সচ্ছল। বেশ, তুমি আহ, একটা তুমি তুমি একটা ক্লাস নেবে, ছেলে মেয়েদের ক্লাস নেবে। তো আমি ছাত্র, বা আমরা ছাত্র। তুমি কোন ক্লাসটা নিতে চাও বলো, কিসের ওপর ক্লাস নিতে চাও? স্যার, আমি দশম শ্রেণীর আফ্রিকা কবিতাটার উপর। তো তোমার সামনে ছাত্র বসে আছি, তুমি আফ্রিকা কবিতা, তুমি এই কবিতাটি বোঝাও, তুমি বসে বসেই বোঝাও। ক্লাস তুমি কিভাবে ক্লাসটা নেবে, তুমি সে আফ্রিকা কবিতার কিভাবে ছেলে মেয়েদেরকে মনোযোগী করে তাদের ক্লাসটা নেবে, সেটা দেখি তুমি কেমন নিচ্ছ। শুরু করো। স্যার, বসেই করবো তো? হ্যাঁ। গুড মর্নিং স্টুডেন্টস। তো তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে কেমন আছো? আচ্ছা, ভালো আছো? আহ ঠিক আছে। তো তোমরা তো বাংলা সাহিত্যে কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ। হ্যাঁ, এটা আমাদের আমি এই ক্যামেরাটা একটু ঠিক করে নিই। হ্যাঁ। তো এটা আমাদের সবার জানা রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, বলো তো যে বৃহত্তম মহাদেশ কোনটি? আচ্ছা, হ্যাঁ, এশিয়া। তো এশিয়া ছাড়াও আরো তো 6টি মহাদেশ রয়েছে, তো এশিয়ার পরে বৃহত্তম মহাদেশ কোনটা বলতে পারবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আফ্রিকা। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা সম্পর্কে একটা কবিতা লিখেছিলেন। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নিয়ে আলোচনা করব। তারপর আমি বোর্ডে ওগুলো বোর্ড ওয়ার্ক করবো। উম, তো দেখো, যে কোনো কবিতায় প্রবেশের পূর্বে আমাদেরকে কিন্তু কবি সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মহৎ ব্যক্তিত্ব যার সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। আর কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলতে পারবে? হ্যাঁ, কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তো এবং তিনি জীবনাবসান হয় তার 1941 খ্রিস্টাব্দে। তো দেখো, বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তার অবাধ বিচরণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে রাখবে যে ভারত এবং বাংলাদেশ এই দুটো স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই রচনা করেছিলেন।
তো দেখো, যে কোনো আরেকটা কথা আমি একটু আগে বললাম যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান বলো তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি কি জন্য পেয়েছিলেন জানা আছে? না, গীতাঞ্জলির জন্য নয়, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফ আর্টসের জন্য। এবার দেখো, যে কোনো কবিতায় প্রবেশের পূর্বে আমাদেরকে কিন্তু কিছু তথ্য জেনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন আফ্রিকা কবিতাটি লিখলেন, কোন সময়ের প্রেক্ষাপটে লিখলেন, এবং কেন তিনি লিখলেন, কার অনুরোধে লিখলেন। বিজ্ঞানের নিরিখে তোমরা জানো যে ভূমিরূপের বিভিন্ন প্লেট আছে, এবং সেই পাতগুলোর যে বিন্যাস, সেই বিন্যাস যখন এলোমেলো হয়ে যায় তখন কি হয় তোমরা জানো? হ্যাঁ, ভূমিকম্প হতে পারে, অগ্ন্যুৎপাত হতে পারে, অথবা মূল একটা ভূখণ্ড থেকে একটা অংশ সরে আসতে পারে। তো আফ্রিকা মহাদেশের সৃষ্টি কিন্তু এইভাবেই হয়েছিল। ইউরোপের একটা মূল ভূখণ্ড থেকে আফ্রিকা মহাদেশটি বিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা দেখো, মানচিত্র এটা দেখতে পাবে যে আফ্রিকা এবং ইউরোপের মাঝে রয়েছে ভূমধ্যসাগর। তো আফ্রিকা মহাদেশটি বন জঙ্গলে ঘেরা, এবং এখানে পৃথিবীর সব থেকে বন্য মানুষরা বসবাস করে। এই একটা ধারণা ইউরোপের সভ্য মানুষদের ছিল। তো স্বাভাবিকভাবে এই ইউরোপের সভ্য মানুষরা নিশ্চয়ই এই বন জঙ্গলে ঘেরা আফ্রিকার বাসী সম্পর্কে কোনো উৎসাহ দেখাবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? পৃথিবীর সভ্য দেশগুলো নিশ্চয়ই এই বন জঙ্গলে ঘেরা মানুষদেরকে নিয়ে ভাবনা চিন্তা করবে না। তবে 1884 সালে বার্লিনে একটা সভা হয়েছিল। আচ্ছা, বলো তো বার্লিনে সভাটা কত সালে হয়েছিল? আমি কিন্তু একটু আগেই বললাম। হ্যাঁ, 1884 সালে। এবং যে সবাই ইউরোপের মানুষরা আফ্রিকা সম্পর্কে প্রথম অবগত হয়। এবং এই 1884 সাল মানে কি? তখন হচ্ছে ইউরোপে ভিক্টোরীয় যুগ, অর্থাৎ সাহিত্য, কৃষ্টি, সভ্যতা সব দিক থেকে ইউরোপ তখন উন্নতির চরম শিখরে। এর কিছু সময় পরে আফ্রিকা সম্পর্কে ইউরোপের মানুষরা জানতে পারে যে আফ্রিকায় প্রচুর ধন সম্পদ আছে, খনিজ ভান্ডার আছে। তো তখন তারা কি হয়, এই আফ্রিকাবাসীর সম্পর্কে তাদের একটা আগ্রহ জন্মায়, আফ্রিকা সম্পর্কে আগ্রহ জন্মায়, কিন্তু আফ্রিকার মানুষদের প্রতি নয়। তো তোমরা জানো যে ইতিহাসেও তোমরা পড়েছো মুসোলিনি, হিটলার, এদের কথা। তো 1935 সালে আহ মুসোলিনি ইতালির ফ্যাসিস্ট নেতা ছিলেন। তো তিনি আফ্রিকা আক্রমণ করলেন, এবং যে আফ্রিকার বর্তমান নাম কি তোমাদের জানা আছে? হ্যাঁ, ইথিওপিয়া। তো তিনি আফ্রিকাকে আক্রমণ করলেন এবং আফ্রিকাবাসীর ওপর নানাভাবে অত্যাচার করলেন। এবং সেই সময় আফ্রিকার শাসক ছিলেন কে বলতো? হ্যাঁ, হাইলে সেলাসি। তো শুধুমাত্র যে আফ্রিকার ওপর ঔপনিবেশিক অত্যাচার করলেন তাই নয়, তাদেরকে নানাভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, সেখানকার মানুষদেরকে দাসে পরিণত করলেন। এবং স্যার আর বলবো? বেশ, ঠিক আছে, ঠিক আছে। আর তুমি বললে ভালোই লাগলো। আর শুভেচ্ছা রইলো। এসো, এসো। আহ, ওকে, হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ওকে, বেশ, ঠিক আছে। আমাদের আহ, এবার বিশ্লেষণে আসি। বিশ্লেষণের জায়গা থেকে যেটা বলবো যে এমনি বডি ল্যাঙ্গুয়েজ ফাইন, আচার আচরণ বা আহ, স্বভাব যে বৈশিষ্ট্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা অত্যন্ত ঠিক, মানে সেটা গ্রহণযোগ্য। যে জায়গাটার এখানে কিছু কিছু রয়েছে যেটার উত্তরগুলো অন্য প্রশ্ন করার পরে এলো, সেরকম 3-4টি ক্ষেত্র আমি পেয়েছি। আমি চলে গেছি অন্য প্রশ্নে, তারপরে ওই প্রশ্নটার অ্যান্সার তারপর আসছে। সেই অ্যান্সারটা অনেক ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু এতক্ষণ পরে এলো কেন আমি বুঝতে পারলাম না। মানে স্যার, এটা আমি কিন্তু টেনশনের জন্য ভুলে যাচ্ছি, মানে এটা কিছু এটা মনে করছি না। এটা থাকলে মানে মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন রাইট অ্যান্সারটা আমি পাচ্ছি, অন্য প্রশ্ন হয়ে গেছে তখন, তখন পূর্বের প্রশ্নে চলে যাওয়া, মানে এটা টেনশনের কারণে হচ্ছে, কারণ সঠিক অ্যান্সারটা তখন সেই মুহূর্তে দেওয়া হচ্ছে না। এইটা কানেতে খুব বেজেছে আমার। এটা কিন্তু হওয়া যাবে না, কারণ মাইন্ড প্রেজেন্ট, প্রেজেন্ট মাইন্ড যেটাকে আমাদের রবি শঙ্করজি বলেন যে প্রেজেন্ট মাইন্ড,
প্রেজেন্ট মাইন্ড আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষার বা যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে প্রেজেন্ট মাইন্ড মানেই আমি অনেক পজিটিভ। তো সেই জায়গাটা কোনো মতেই করা যাবে না। যদি বলা হয় যে আমার ত্রুটি কি, তাহলে এটাই কিন্তু ত্রুটি। বাকি যে প্রশ্নগুলো আমি করলাম তার মধ্যে দ্বিতীয় যে ত্রুটি, আর সেই ত্রুটিটা সেটা পড়াশোনা কেন্দ্রিক, সেটা অন্যরকম। দ্বিতীয় ত্রুটি এসেছে সেটা হচ্ছে বানানের জায়গা থেকে। এটা আমার তোর কাছে খুব ভালো লাগেনি। বানানগুলো বেশি ভুল হয়েছে, এবং রাবণ কোন বানানটা বলবি সেটাই শেষ পর্যন্ত ঠিক করতে পারলি না। রাবণ হ্যাঁ দন্তন্য স্যার। বলেছিস, তারপরে একবার বোধহয় বলতে গেলি মূর্ধন্য বলতে গেলি বোধহয়, মনে হলো আমার। তখন আমি অন্যতে চলে গেছি। মানে এই ক্ষেত্রেও সেটা হলো আবার। সচ্ছল বানান কিন্তু ভুল হয়েছে। স্যার আশিস বানান, দন্তস্ব চলেছিল, আমি মানে সেই মুহূর্তে মনে পড়ছে না, এখন আশিস মনে পড়ছে। আশিস লাস্টে হসন্ত বলিসনি। আশিস লাস্টে না হসন্ত বলতে হবে তোকে। আমার জেরক্স দেওয়া আছে, ওখানেও উল্লেখ করা আছে, দেখবি। আর উচিত বানান, তুই ত না খন্দত্ব বললি। আমার মনে হলো খন্দত্ব বলেছি বোধহয়। উচিত ত না বলেছিল। স্যার, ওইটা ধরেননি। ও উচিত ধরিনি, উচিতটা, ঠিক। হ্যাঁ শ্মশান উচিত ধরেনি, ধরেছিলেন। শ্মশান ঠিক বলেছিস। আর জ্যুতিকা কি ঠিক বললি? জ্যুতিকা, না স্যার। হর্ষ বলেছিস। হ্যাঁ, না, জ্যোতিকা। আমি দীর্ঘ বলেছিলাম। হ্যাঁ, ও না না, আমি দীর্ঘ বলেছিলাম। না তুই দীর্ঘ বলেছিস কিন্তু অন্তস্থ বলেছিস। অন্তস্থ হ্যাঁ জ হ্যাঁ। বলিসনি। না, অন্তস্থ জ হ্যাঁ, বলিনি। আমি এখানে নোট করেছি যে হ্যাঁ অন্তস্থ হ্যাঁ। বলেছিস। আরেকটা ভুল হলো, এই ভুলটাও মানে অন্য কি বলতে গিয়ে বলছি স্যার জানা নেই, সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না। কারণ বললাম যে আমি তোকে যে প্রশ্নগুলো করলাম সেগুলো তো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে। আর কিন্তু তাঁরা ইন্টারভিউ বোর্ডে আবার আবার অন্য স্ট্যান্ডার্ড প্রশ্ন করবেন, ঠিক আছে। আমি আবার ইন্টারভিউ নেবো, সেখানে আমারও আবার প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখলি আমি যখন প্রশ্ন করছিলাম তখন তোর উত্তর দেওয়ার ক্ষেত্র অনুযায়ী আমার প্রশ্নগুলো যাচ্ছিল। কিছু প্রশ্ন আমি আমার মডেল অনুযায়ী করেছি, কিন্তু কিছু প্রশ্ন আমার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, ঠিক আছে। আমি হ্যাঁ মুর্শিদাবাদে হাজারদুয়ারি নিয়ে তোকে কেন প্রশ্ন করতে যাব? কথা হচ্ছে কিছু প্রশ্ন কথার মাধ্যমে আসে, তাহলে ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ মানে তো একের সঙ্গে অপরের সেখানে ভাব বিনিময় বল, সাক্ষাৎকার বল বা কথোপকথন বল, সেটা ফলে তোর কথার সূত্র ধরে কিন্তু ইন্টারভিউটা এগোবে, ঠিক আছে। কিছু প্রশ্ন সেট করা থাকবে তাদেরও, কিন্তু কিছু প্রশ্ন আসবে যেটা তুই কেমন উত্তর দিচ্ছিস সেই লাইন ধরে। তোকে আমি রবীন্দ্রনাথের তার কবিতায় সুরের যে জায়গাটা গেলাম সেটা কিন্তু তোর গানের সূত্র ধরে, তাহলে আমি যেতাম না। সেটা আমি মাইন্ডে আমার ছিলই না, কিছুই নেই। তো যারা প্রশ্ন করবেন তারা কিন্তু এরকম করে অনেক প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো কিন্তু তখনই আসবে তাদের, সেটা তোর হ্যাঁ। উত্তর দেওয়ার নিরিখেই কিন্তু আসবে। তখনই কিন্তু ইন্টারভিউটা ঠিক হচ্ছে। আমি 20টা প্রশ্ন সাজিয়ে রাখলাম নি, সেগুলো প্রশ্ন করলাম, ওটা কোনো ইন্টারভিউর মধ্যে পড়ে না। কিছু থাকবে যে প্রশ্নগুলো একদম গতানুগতিক, যে প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ডে সবসময় করে থাকে, যে তুমি কেন মাদ্রাস স্কুলে যেতে চাইছো, তুমি কেন শিক্ষকতা পেশাকে বাঁচতে চাইছো, এগুলো খুব ফ্ল্যাট প্রশ্ন, খুব সাধারণ প্রশ্ন। কিন্তু তোর কথার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নগুলোর কি উত্তর দিচ্ছিস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেখানে একটা জায়গায় আমি ধাক্কা খেলাম আবার। সেই ধাক্কাটা হচ্ছে উপমেয় তোকে ধরেছিলাম, এটা তোর কাছে আশা করিনি। তুই বলেছিস যে যার সঙ্গে তুলনা করা হয়, রেকর্ড আছে, হ্যাঁ রেকর্ড স্যার। হচ্ছে, যার সঙ্গে তুলনা করা হয় সে উপমেয় নয়, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সেখানে স্যার। কিন্তু ভুল বলেছিস, এবং হয়তো টেনশনের জন্য হতে পারে, কারণ এই ভুলটা তোর হওয়ার কথা নয় কিন্তু ভুল হয়ে গেল এটা। মানে তোর তো এই ভুল হওয়ার কথাই নয়, কিন্তু এই ভুলটা হলো কেন আমার মাথায় তো ঢুকলোই না, ঠিক আছে। আমি এখানে স্যার আমার টেনশনের, আমি মানে কথাই টেনশনের বলতে পারছি না, প্রচুর টেনশনের জন্য টেনশন একটা হচ্ছে। হতে পারে। বাংলা সাহিত্যের এই যুগ বিভাগের প্রয়োজনীয়তা, এখানে বলবি যুগ বিভাগের প্রয়োজনীয়তা আছে, কেন থাকবে না?
কত কোথাও 14 নম্বর শ্রীরামপুর মিশন চলছে, আধুনিক যুগ, ঠিক আছে। সেখানে ভাষা বিজ্ঞানীরা তারা দায়িত্ব নিয়ে এগিয়ে এসে এই যুগটাকেও বিবেচনা করার ক্ষেত্র আছে, কারণ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আধুনিক যুগের সে অনুযায়ী আবার পার্ট হবে, ভাগ হবে, মধ্যযুগে যেমন হয়েছে আদি মধ্য অন্ত মধ্য, আধুনিক যুগের এরকম ভাগ করা উচিত বলে আমার মনে হয়, কারণ সেটা তোর মত চাওয়া হয়েছিল, দেখবি কেমন। আধুনিক যুগের সঙ্গে মধ্যযুগের পার্থক্য সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমি উত্তরটা পাইনি, আমি তখনই তোকে কিছুটা বলে দিলাম যে আধুনিক যুগের সঙ্গে মধ্যযুগের মূলগত পার্থক্য, হ্যাঁ সেই জায়গাটা আমরা উল্লেখ করলাম। এখানে যে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের চৈতন্য আবির্ভাবের কারণ তোকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই কারণটা তুই বললি আমার জানা নেই। সে কারণটা হচ্ছে যে চৈতন্যদেব এই মর্তে অবতরণ করেছেন চৈতন্য ভাগবত অনুযায়ী জগাই মাধাইদের মতো পাপী তাপীদের উদ্ধার করার জন্য, আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রেম ধর্ম প্রচার উদ্দেশ্য। এটা হচ্ছে চৈতন্য ভাগবতের। আর চৈতন্য চরিতামৃতের হচ্ছে যে বৃন্দাবন লীলায় কৃষ্ণের 3টি অতৃপ্ত বাঞ্ছা বা ইচ্ছা পূরণ হয়নি। রাধার মহিমা কেমন, আমার প্রেমের মহিমা কেমন, আর রাধা আমাকে আস্বাদন করে রাধা কি সুখ পায়, সেই সুখটা আমাকে জানতে হবে। এই 3টে অতৃপ্ত ইচ্ছা পূরণ হয়নি বৃন্দাবন লীলায়, তাই তিনি নবদ্বীপ লীলায় সেই 3টে অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে গেলে তো রাধাকে আলাদা রাখলে হবে না, একটা দেহেতেই দুটো আসতে হবে, দুজনকে একটা দেহে আসতে হবে। রাধা তাকে কতখানি ভালোবাসে কৃষ্ণ কি করে বুঝবেন, তিনি তো অনুমান করবেন। একটা ছেলে একটা মেয়েকে কতখানি ভালোবাসে মেয়েটা জীবনে জানতে পারবে না, শুধু অনুমান করেই চলবে, কারণ সেটা তার ভিতরের ব্যাপার। 15 বছর পর গিয়ে দেখতে পাচ্ছি আমাকে ভালোই বাসে না, কেমন করে হয়? কারণ তার ভিতরে তো কোনোদিন ঢোকেনি না, অনুমান করেছে জাস্ট। তাহলে আমাকে যদি ওর পুরো সত্যিটা জানতে হয় তাহলে আমাকে ভিতরে ঢুকতে হয়। তাই রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদয়ে করি, সেই দুই রূপ এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। এইভাবে তোকে সেই উত্তরটি বুঝিয়ে দিতে হবে। আর চর্যাপদ ধর্মীয় গ্রন্থ হয়েও এটি কেন সাহিত্য পদবাচ্য, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার একেবারে সরাসরি উত্তর দিবি এবং সংক্ষেপে, সেটা হচ্ছে তার যে মধ্যে যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশা, সমাজের যে বিভিন্ন যে চিত্র, কোথাও নৌকা নিয়ে যাচ্ছে কেউ, কোথাও কেউ হাঁড়িতে ভাত চাপাচ্ছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, এই যে বিভিন্ন ক্ষেত্রের চালচিত্রগুলো চর্যাপদের মধ্যে এসছে, ফলে আমরা তো আমাদেরই সমাজের দর্পণটা চর্যাপদের মধ্যে পাচ্ছি। আবার তার মধ্যে সেখানে উন্নত কবিতার বৈশিষ্ট্য পাচ্ছি। উন্নত কবিতা মানে যেগুলোকে আমরা প্রতীকধর্মী কবিতা বা রূপকধর্মী কবিতা বলি, যার ওপর এক মানে ভিতর এক মানে, এবং সেখানে ছন্দ পাচ্ছি যেগুলো কবিতার অঙ্গ, সেখানে আমরা উপমা রূপক এগুলো পাচ্ছি। ফলে তার কাব্য রসের দিক থেকে এবং তার সমাজ দর্পণের দিক থেকে চর্যাপদ ধর্মীয় হয়েও আমাদের কাছে এক বিন্দু ধর্ম না বুঝলেও কোনো অসুবিধা নেই। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কীর্তন আছে কৃষ্ণ নেই, এই প্রশ্নটি বললি জানা নেই। এটি মনে রাখবি যে কৃষ্ণ কি বরিচণ্ডীদাস অঙ্কন করেছেন তুর্কি আক্রমণোত্তর যুগের শিক্ষা দীক্ষা তো বানচাল হয়ে গেল, কারণ টোলগুলো ভেঙে দিয়েছিল। তো শিক্ষা দীক্ষা এই যে সমস্ত ছেলেরা তারা বড় হচ্ছে, তারা শিক্ষা দীক্ষা বিযুক্ত হয়ে গেল, ফলে তাদের মধ্যে লাম্পট্য বেড়ে গেল। ফলে বরুচণ্ডী দাস নামটা কৃষ্ণ ব্যবহার করেছেন, কিন্তু প্রতিচ্ছবি এসছে বা তাদেরই ছাপ ফুটেছে তুর্কি আক্রমণোত্তর যুগে সেই সমস্ত শিক্ষাবিহীন লম্পট যুবকদের একটি প্রতিনিধি রূপে তিনি কৃষ্ণকে অঙ্কন করেছেন। ফলে আমরা যে কৃষ্ণকে আমরা বিষ্ণুর অবতার রূপে দেখি, সেই বাঁশি বাজাচ্ছেন সেই কৃষ্ণকে আমরা শ্রীকীর্তন কাব্যে আমরা খুঁজে পাবো না, কারণ বরিচণ্ডী দাসের কাছে কৃষ্ণ চরিত্রটাকে বড় করে ফুটিয়ে তোলার থেকে সমাজটাই অনেক বড় ছিল।
যেহেতু এটা মধ্যযুগের কাব্য, তাই তাকে ধর্মের একটা প্রলেপ দিতে হয়েছিল কৃষ্ণ নামটা দিয়ে, কিন্তু কৃষ্ণ অ্যাকচুয়ালি এই কাব্যের মধ্যে নেই। এই কাব্যের মধ্যে সেই যুগের লম্পট ছেলেদের চিত্র তার মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই কৃষ্ণকে আমরা নামটা নিরিখে পাই, কিন্তু কীর্তন তার পায় না। এই কথাটা বোঝা গেল? আমি এই হ্যাঁ কথাটা স্যার। বোঝাতে পারলাম? আর তুর্কি আক্রমণ ভালো কিছু করেছিল, ভালো কিছুর মধ্যে মনে রাখবি, যেটি আমি তোকে বললাম, যেটি তো রবীন্দ্রনাথের বললি, এই উত্তর দেওয়া যাবে না, বলবি জানা নেই। জানা নেই তোকে বলতেই হবে। ওটা সুকুমার সেনের কথা, যে ওই দুই পরমাণু অক্সিজেন, দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন মিলিয়ামিশা জল হতে গেলে যেমন প্রচন্ড বাহ্যিক শক্তির প্রয়োজন হয়, তাহলে দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেনটা কে? না, আমাদের সমাজে উচ্চ সম্প্রদায় হিন্দু আর নিম্ন সম্প্রদায় হিন্দু, উচ্চ সম্প্রদায় হিন্দু, নিম্ন সম্প্রদায় হিন্দু। তুর্কিরা আক্রমণ করলো বলে সেখানে হিন্দু মুসলমান এক হয়ে গেল, এটা নয়। হিন্দুদের মধ্যে বিবাদ ছিল, ব্রাহ্মণরা খুব অত্যাচার করত, মানসিক নির্যাতন করত অব্রাহ্মণ হিন্দুদের প্রতি। তুর্কি আক্রমণ বিধর্মী আক্রমণ, মনে রাখবি। ফলে তুর্কি আক্রমণ কি করলো, উচ্চ পর্যায়ের হিন্দুর সঙ্গে নিম্ন পর্যায়ের হিন্দুকে কি করলো, ওই দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন মিলেমিশে কি জল হয়ে গেল, ওই বাইরের শক্তিটা আক্রমণ হয়েছিল বলে। সেই জন্যই তো পরবর্তীকাল আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় দেখবি বাঙালিকে, বাঙালি হিন্দুকে জাগানোর চেষ্টা করছে। সেই জন্যে ভাগবতের দশম একাদশ স্কন্ধকে তিনি নিয়ে লিখলেন, যেখানে বীরত্ব আছে, যেখানে বাঙালি বীরত্ববোধে জেগে উঠুক। তাহলে হুম, হ্যাঁ স্যার, তাহলে তুর্কি আক্রমণের ফলে মানে উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের মিলন হয়েছিল, মিলন হলো। মানে হিন্দু মুসলিমের না? হিন্দু মুসলিম কেন হতে যাবে? পরে এলো হ্যাঁ সেটা। স্যার, ওই জায়গাটা না আমি বুঝতে সেটা পারছিলাম না, পরে মানে এলো। আমি একটা নোট থেকে পড়ছিলাম। সেটা পরে এলো, কারণ তুর্কিরাই তো বিধর্মী মুসলমান, তাহলে হিন্দু মুসলমান মিলতে যাবে কোথায়? মুসলমান আসুক, হ্যাঁ হ্যাঁ নয়? হ্যাঁ। তাহলে আমরা সেই নিরিখে বলবো যে এটা সাহিত্যের ইতিহাস অনুভব করলেই বুঝতে, এটা কোনো সাহিত্যের ইতিহাস বইতে লেখা আছে না, ওই একটা সুকুমার সেনের কোরেশন আছে, শুধু কোরেশনটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে, যেটা উনি লিখলেন কেন, কেমন। হুম, তো এই যে তোরা দেখবি না, সিম্পল করে ভাব না, যেমন আমি সাহিত্য ইতিহাস ক্লাস নিতে গিয়ে বলি ছেলে মেয়েদেরকে, যে দেখবি শাশুড়ি আর হ্যাঁ বৌমা দেখবি ঝামেলা করছে, শাশুড়ি দেখবি বৌমাকে সবসময় ডোমিনেট করছে। এই শাশুড়িটা কে? ব্রাহ্মণ। আর বৌমাটা কে? ওই যে বাউরি, মুচি, ডোম, হাঁড়ি, এগুলো। এবারে হঠাৎ রাত্রেবেলা ডাকাত এসছে, কড়া নাড়ছে, বাড়িতে আর কেউ নেই, কিন্তু শাশুড়ি বৌমা আছে, ছেলে গেছে হুম, নাইট ডিউটিতে। তাহলে রাত্রে ডাকাত যে কড়া নাড়ছে, দরজা খোলো, ডাকাতি করবো। তা তখন কি শাশুড়ি বৌমা তার আগে ঝগড়া করছিল? তা শাশুড়ি বৌমা তখন কি ঝগড়া করবে, না শাশুড়ি বৌমা দুজনে একজোট হবে তখন ডাকাতকে থামানোর একজোট জন্য? হবে। একজোট হবে। খুব সিম্পল করে বোঝা গেল যে শাশুড়ি হ্যাঁ স্যার, বৌমা বুঝতে একজন না পেরেছি। হলে তাকে রোখা যাবে না। তো এই হচ্ছে তুর্কি আক্রমণের ক্ষেত্র। আমরা চৈতন্যের যে তার মৃত্যুর কথাটি বললি, সেটি ঠিক বলেছিস, জয়ানন্দের চৈতন্য মঙ্গল সব কথাটা বলি, কিন্তু পরে বলেছিস। প্রথম বললি যে আমি বলতে পারছি না বা জানা নেই, স্যার আমার তারপর। না লোচন দাসের পরে জয়ানন্দের নামটা ঠিক মনে পড়ছিল না, মানে হ্যাঁ, খাতাতে ছবিটা ভেসে আসছে চোখে, কিন্তু হ্যাঁ, আমার লোচন দাসের পরে জয়ানন্দের নামটা মনে পড়ছে না। একদম একদম। আর রামমোহনের সঙ্গে বিদ্যাসাগরের, বা রামমোহনের গদ্যকে ওই জায়গায় রাখতে পারছি না বিদ্যাসাগরের জায়গায়, সেটা হচ্ছে মনে হয় বিদ্যাসাগরের গদ্যে। তুই যে বললি সেটা একটা পয়েন্ট, কিন্তু খুব জোরদার পয়েন্ট নয়। রামমোহনের গদ্যের সঙ্গে বিদ্যাসাগরের গদ্যের মেন পার্থক্য হচ্ছে, বিদ্যাসাগরের গদ্যের মধ্যে রসের একটা প্রবাহ গেছে। বিদ্যাসাগরের গদ্যের মধ্যে আমরা রস সাহিত্য পাই। রামমোহনের গদ্য নিরস, রামমোহনের গদ্য কর্কশ, রামমোহনের গদ্য, কারণ রামমোহনকে একটা প্রয়োজন ভিত্তিক লিখতে হয়েছে, এবং সেই প্রয়োজন ভিত্তিক লিখতে গিয়ে তিনি হয়তো সেইভাবে রসের জায়গা ঢুকতে পারেননি, কারণ তিনি কখনোই লিখছেন কঠোপন কঠোপনিষদের অনুবাদ, কেনোপনিষদের অনুবাদ, তিনি লিখছেন ব্রাহ্মণ, তিনি লিখছেন আমাদের কি বলবো যে বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, এই সমস্ত ভাবে লিখতে গিয়ে তিনি আর রসের ধারা প্রবাহিত করতে পারলেন না। কারণ তার তর্ক বিতর্ক নিয়েই তো বেশিরভাগ ক্ষেত্র, সেই জন্য রসের জায়গাটা তার একটু মাইনাস ছিল। এই রসের কথাটা কিন্তু বলতে হবে প্রধানভাবে। আমরা প্রশ্ন করেছিলাম যে মুসলমান একজন
আর হিন্দু কেন মহাভারত অনুবাদ করলো না? খুব গুরুত্বপূর্ণ, এর উত্তরটি শুনে নে ভালো করে। হিন্দু কেন মহাভারত অনুবাদ করলো না? একজন মুসলমান অনুবাদ করছে প্রথম মহাভারত, আশ্চর্যের ব্যাপার না? একটা হিন্দুদের একটা বিশাল একটা ধর্মের গ্রন্থ যেটা মহাভারত, সেটা প্রথম বাংলায় অনুবাদ করছেন আর আমাদের পরাগল খাঁ বা আমাদের কবীন্দ্র পরমেশ্বর, যার মহাভারত করা হচ্ছে পরাগলি মহাভারত। তো এটা কেন না? এর কারণ একটাই, যে ওই ব্রাহ্মণ হিন্দুরা লাগাম ছাড়বে না সংস্কৃতের। এই যে সংস্কৃতিকে বেরোতে দেবো না, বাংলায় অনুবাদ হচ্ছে, তা বাংলা অনুবাদটা করবে কে? ব্রাহ্মণরা তো করতে দেবে না, করলে তো বাজারটা নষ্ট হবে না। সেই জন্যে এগিয়ে আসতে হলো মুসলিম রস সাহিত্যিককে, যে আমি অনুবাদ করব। তিনি অনুবাদ করার পর কাশিরাম অনুবাদ করছেন। তাহলে মনে রাখবি, একজন মুসলমান এগিয়ে এলো, হিন্দুকে এগিয়ে এলো না। না, হিন্দু এগোবে কি? যারা এগোবার মতো বটে তারা তো সংস্কৃতের পণ্ডিত, তারা বলছে আমরা কেন বাংলা করতে যাব? কারণ সবাই বাংলা শিখে যাবে না, বাংলা সবাই বুঝে যাবে না, যত না বুঝবে ততই তো আমাদের সুবিধা। এটা ব্রাহ্মণদের একদম নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, আমি কথাটা বুঝতে পারলাম তোকে কি? এই এই জায়গাগুলি একটু মেরামত করে নিবি, যতগুলি আমার এর মধ্যে মনে পড়লো তোকে বললাম। আর আর বেয়াদব ছেলেকে, এই হ্যাঁ কোশ্চেন গুলো মানে খুবই নতুন, মানে আমি এগুলো একদমই ভাবিনি। এগুলো বেয়াদব। মানে বেসিক জিনিস কিন্তু। এখন আহ, এই এই জায়গাটা ইন্টারভিউ ক্ষেত্রে এইরকম করে একটু ভাবতে হবে, কেমন? হ্যাঁ, এইরকম করে ভাবতে হবে। যিনি বললাম, যিনি প্রশ্ন করছেন, তাকে যে প্রশ্ন উত্তর দিচ্ছে তার সঙ্গে মেলবন্ধন রেখে প্রশ্ন করতে হবে। এটা একটা ইন্টারভিউ, মক ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তিনি ছাঁচে ঢালা কোনো প্রশ্ন করবেন না। আর 2 নম্বর, যে উত্তর দিচ্ছে তাকে, তিনি সবসময় ওই সিম্পল প্রশ্ন থেকে গভীরে যাবেন। দেখবি যতগুলো প্রশ্ন করেছি, দেখবি তোকে দেখবি ম্যাক্সিমাম প্রশ্ন দেখবি সিম্পল থেকে আমি দেখবি আস্তে আস্তে গভীরে যাওয়ার চেষ্টা করেছি। যেটা আমি আগেও আমার কথাতে বলেছিলাম তোদেরকে, যে আমরা তো বিভিন্ন ইন্টারভিউ বোর্ড, ছেলেমেয়েরা ইন্টারভিউ দিয়ে আসছে। সেখানে সিএসসি বললাম তোকে আমি, সেখানে এসএসসি বললাম, সেখানে প্রাইমারি বোর্ডের বললাম। আর আমার কাজ হচ্ছে যারা ইন্টারভিউ দিয়ে এলো, ইন্টারভিউ তো আর প্রতিবার গিয়ে আমি দিচ্ছি না, তারা যে ইন্টারভিউ দিয়ে এলো, তখন যিনি ইন্টারভিউ মক ইন্টারভিউ নেবেন, তার কাজ হচ্ছে যে তাদেরকে যা যা ধরলো সে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আর সঙ্গে সঙ্গে আমি নোট করব। ঠিক আছে, আমার কাজই তাই, আমার আমার বৈশিষ্ট্য তাই, যে ইন্টারভিউ দিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো করি এবং সেগুলো আমি নোট করি, যে ওরা কোন লাইনে যাচ্ছে সেই লাইনটাকে চিনতে হবে। ওই প্রশ্নটা ফ্যাক্টর নয়। প্রশ্ন বললাম যে তিনি কি করবেন আমি জানি না, কিন্তু কোন ওয়েতে রান করছে ইন্টারভিউটাকে, সেই জায়গাটাকে ধরতে হবে। ঠিক আছে, তো সেখানে এখানে বেয়াদব ছেলে, এই যে বেয়াদব ছেলের কথা তোকে বললাম, সেটা কিন্তু তোকে আমার প্রশ্নটা এলো ওই সিম্পল, ওই স্কুল কেন্দ্রিক আমার পয়েন্টে হেডিং এ লেখা ছিল স্কুল কেন্দ্রিক, ব্যাস আমার চলে এলো বেয়াদব ছেলেকে কি করে কন্ট্রোল করবে। সেখানে তোকে একটা কথা বলতে হতো, যেখানে আমি উত্তরটা পেলাম না, সেখানে বলতে হতো যে আমি ওদের ওদের সঙ্গে, ওরা হয়তো স্যার মাঠে খেলছে, তখন আমি চলে যাব। ওরা তুই পড়াশোনা কেন্দ্রিক যা ভাবে বল, কোনো রকম আসবে না, ওকে অন্য লাইনে যেতে হবে, তোকে অন্য লাইনে। ওদের 3 জনের জন্য আলাদা করে লুকিয়ে লজেন্স নিয়ে যেতে হবে, তোকে যেতে হবে। এবং এটা তোর কমন সেন্স। এইটার জন্য আমি বাজারি কোনো বই পড়ে এটা বলা যাবে না। তোকে আমি যেটা বললাম সেটা তো আমি নিজে করি, ঠিক, আমি নিজেই তো সেটা করি। আর আমি কার কাছে শিখেছি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমারও তো কেউ ট্রেনার আছে রে বাবা। আমি তো হঠাৎ নিজের আমার মনে হলো করে দিলাম তা নয়, আমাকে তো কেউ শিক্ষা দিয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আব্দুল্লাহ আবু সাইদ। ঠিক আছে, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার শিক্ষক ছিলেন। তো আব্দুল্লাহ আবু সাইদ বলছেন, তিনি বাংলাদেশের বিখ্যাত একজন সাহিত্যিক, অধ্যাপক। তো তিনি বলছেন যে ক্লাসের একজন শিক্ষক, তিনি ইকোনমিক্স পড়াচ্ছেন। তো মনে হচ্ছে যে যে লেখাপড়াটাই ছেড়ে দেবো, তিনি এমন পড়াচ্ছেন
এবং সেইটা পড়ানোর জন্য মনে হচ্ছে যে এই সাবজেক্টটি পৃথিবীতে কেন এসেছিল। তো তারপর কপাল গুণে সেই ব্যক্তি চলে গেলেন। তো তিনি যাবার আগে মনে হচ্ছিল জীবনে পড়াশোনা করতে হলে অন্তত পক্ষে এই সাবজেক্টটা নিয়ে জীবনে পড়বো না। তো তারপরে একজন মাস্টারমশাই এলেন না, তিনি আবার ব্যাগে করে আম নিয়ে আসতেন। আম, বাড়িতে আম হয়েছে, সে আম নিয়ে আসতেন, ছেলেদেরকে দিতেন যে খা, আম খা, আগে খা, আম খা। আমার বাড়িতে আম গাছ হয়েছে, সে আম গাছে আম ধরেছে, সে আম গাছে কত আম ধরেছে, সেসব গল্প বলতে বলতে আস্তে আস্তে ইকোনমিক্সে ঢুকছে। বলছে এমন করে ঢুকিয়ে দিল স্বপ্নের রাজ্যে, মনে হলো জীবনে যদি পড়াশোনা করতে হয় তাহলে একটা সাবজেক্ট নিয়ে পড়বো, তার নাম ইকোনমিক্স। দুর্ভাগ্যক্রমে তিনি আবার চলে গেলেন। তারপরে আবার সেই একই শিক্ষক এলেন। তাই আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, তাহলে আমি ইকোনমি নিয়েই পড়তাম যদি তিনি থাকতেন। তো তো বেয়াদব ছেলেকে কেমন করে কন্ট্রোল করব? ওই যে বললাম যে তারা মাঠে হয়তো খেলছে, তখন ওখানে চলে গেলি, তার হয়তো দেখলি ক্রিকেট খেলছে, তো ওখানে গেলি, তো সেখানে তোকে খেলতে হবে বলা হয়নি, সেখানে দাঁড়িয়ে রইলি, তো কর বল দেখি, কেমন তুই ব্যাট করছিস, তুই কেমন বল করছিস দেখি, আমি দেখি কেমন করে দেখি। ও না তখন খুব ভালো লাগবে যে বাহ, এ তো আমার বাড়ির দিদির মতোই। এই যে কাছে গিয়ে দাঁড়ালি, তার পড়াশোনাকে কেন্দ্র করে নয়, অন্য অ্যাঙ্গেল থেকে তারা হয়তো সবাই মিলে দাঁড়িয়ে ওখানে স্কুলের মাঠের মধ্যে গল্প করছে, তখন আমি চলে গেলাম, গিয়ে কি করছিস তোরা, এইভাবে তাদের সঙ্গে মিশতে হবে, পড়াটাকে বাদ দিয়ে। কিন্তু পড়া জিনিসটাকে আনলেই কিন্তু ওরা রেগে যাবে, তারপরে আস্তে আস্তে তাদের অজান্তে তাদেরকে টেনে টেনে আনতে হবে। কেমন? এটাই একজন বেয়াদব বা অশিষ্ট ছাত্রকে নিজের করায়ত্তে আনা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য বলতে গিয়ে সেখানে আমি জিজ্ঞেস করেছি অন্নদামঙ্গল কাব্য কত সালে লেখা হয়েছিল, এটা আমি জিজ্ঞেস করেছিলাম। 1852 সালে লেখা হয়েছিল, 1752 সালে লেখা হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি কত সালে লেখা হয়েছিল, সেখানে কিন্তু আমাকে উত্তর দেওয়া হয়েছিল প্রথমে 1812 এরকম উত্তর দেওয়া হয়েছে, তারপরে আবার কারেকশন করা হয়েছে। এই ত্রুটিটা আমার বারে বারে লেগেছে, যখন কারেকশন করা হচ্ছে তখন আবার রাইট অ্যান্সার দেওয়া হচ্ছে। তাহলে এই ডিসব্যালেন্স, এই অবস্থাটা আনা যাবে না। এইটা, এই ত্রুটি যদি বলিস যে স্যার আমার তাহলে কি করতে হবে, দেখ যেগুলো আমি আলোচনা করলাম এরপরে যদি আমার কিছু মিস হয় তখন আমাকে তো বলবি, হোয়াটসঅ্যাপে লিখবি, আমি তখন ওই হোয়াটসঅ্যাপে অডিও করে পাঠিয়ে দেবো। এর মধ্যে যেটা তুই উত্তর দিতে পারিসনি বা তারপরে বুঝতে পারছি না কি বলবো, আমি হয়তো আমার বাদ গেল এখানে। তো যে কথাটা বলার যে ওই প্রশ্নের উত্তর পরে গিয়ে দেবো, টেনশন খাচ্ছি, এই টেনশন থেকে বেরোতে হবে, পরিষ্কার কথা। আমার সামনে যারা বসে আছে, আমি আমার সেরা পারফরমেন্স তাদের কাছে আমি দেব, আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাব, এবং আমি যদি তাদেরকে টেনশনে খেলাম তাহলে আমার সেরাগুলো দেবে কি করে? আমি যে নিজেকে তৈরি করেছি এত বছর ধরে, এতগুলো বছর ধরে, ওয়ান থেকে আমি তৈরি করেছি। মনে রাখবি, একটা মাদ্রাসায় ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে তুই 2 মাস তৈরি করেছিস, এটা নয়, এটা ভুল ভাবা। আমি ওয়ান থেকে সেই যে হাতে খড়ি হয়েছে অওয়া দিয়ে, সেখান থেকে নিজেকে যে এত বছর ধরে তৈরি করেছি, সেই সফলতা পাওয়ার রাস্তায় আমি যাচ্ছি। সুতরাং সেখানে আমি টেনশন খেয়ে যাব, আমার ভয় লেগে যায়, এগুলোকে কেন প্রশ্রয় দেব? আমার এই এত বছর ধরে সাধনাকে আমি বড় করে দেখে বা তাকে প্রাধান্য দিয়ে আমি সেখানে যাব। আমি যেটা জানি না সেটা জানি না, কিন্তু টেনশনের জন্য আমার গোলমাল হয়ে গেল। এই ত্রুটি থেকে আমাকে মুক্ত হতে হবে। জানা নেই জিনিসটা আলাদা জিনিস, কিন্তু জানা জিনিসটাকে আমি 3টে প্রশ্নের পর উত্তর দিলে তখন সেটা কিন্তু একটা ঘেটে ঘ হয়ে যাবে। সেই টেনশন থেকে বেরিয়ে আসতে হবে, আর বানান মুখস্থ করতে হবে। বানানে এখনো গলতি রয়েছে, সেটা টেনশন জন্যই হতে পারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ছদ্মনামগুলি ভালো করে মুখস্থ রাখবি, ঠিক আছে।
আর আদার্স যে জায়গাগুলি আছে সেগুলি সুন্দর হয়েছে, যে উত্তরগুলি দিয়েছে সেই উত্তরগুলিতে আমি বড় প্রীত। সবচেয়ে ভালো লেগেছে কবিতা পড়ানোর জায়গাটা, অত্যন্ত ভালো লেগেছে, একদম ঠিক আছে। আর বেশ কিছু উত্তর একদম একদম ঠিকঠাক, যেগুলো আমার বলার কিছুই নেই। আর যেগুলো বলার আমি বললাম, এবং তার মধ্যে থেকে যেটুকু বাদ যাবে আমাকে বলবি স্যার এইটা আপনি একটু বলে দিন, আমি সেই একটু অডিও করে বলে দেবো, ঠিক আছে? বা স্যার তার আপনি বাইরেও যদি আমার, ভিডিওটা পাঠিয়ে দিবেন তো? হ্যাঁ পুরো ভিডিওটা পেয়ে যাবি তুই। তার বাইরে যদি তার বাইরেও তোর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাকে করা যাবে, আমাকে হোয়াটসঅ্যাপে করবি, আমি সেটা উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর একদম বাড়িতে ঠান্ডা মাথায়, কোনো টেনশন নিবি না, যা পড়া আছে আছে, জাস্ট চোখটা বুলিয়ে যাবি, স্যার আমি ঠিক আছে? আসলে মানে আমার কি হচ্ছে, প্রচন্ড টেনশন আছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর বমি পাচ্ছে টেনশনে, মানে এরকম একটা হচ্ছে যে না, আমি জানা জিনিসটাও ভুলে যাচ্ছি। একদম ওরকম করা যাবে না। তোর দরকার হলে তুই আবার আমার সঙ্গে বস একদিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুই হ্যাঁ আবার স্যার। যদি প্রয়োজন বোধ করিস বলবি স্যার আবার একদিন আমি টাইম নেবো, সেটা আমি অবশ্যই স্যার সোমবার আমি অবধি। একটু এই 3-4 দিন একটু রিভিশন করে নিয়ে, আসলে আমার এই অন্নদামঙ্গল এগুলো রিভিশনও ঠিকঠাক করা হয়নি, ঠিক মানে আছে, সেগুলো কর। তোর ওই জন্য ইন্টারভিউ একটু ডেটটা ভুলে 8 তারিখ যাচ্ছি। আছে তো? হ্যাঁ স্যার। 8 তারিখে ডেট আছে মানে সোমবার অবধি আমার তো ডেট নেই, সোমবার অবধি তো হবেই না। মানে বুধবার ডেটটা আছে নাকি? বুধবারই মনে হয়। মনে হয় বুধবার। সোমবার অবধি তো গ্যাপ নেই, সোমবার অবধি তো স্যার গ্যাপ।